অরিত্রিকা আহানা। পর্ব শেষ। হতবিহ্বল স্তম্ভিত আশরাফির মুখের দিকে চেয়ে সুলেখা দ্বিধায় পড়ে গেল। মানুষটা কি তার কথাগুলো বিশ্বাস করেছে, নাকি সুলেখাকে পাগল ভাবছে? কিছুক্ষণ উসখুস করে মন মুখে বলল, কি হলো স্যার, আমার কথাগুলো আপনার বিশ্বাস হয়নি? উত্তরের আশায় উৎসুক চেহারা সুলেখার নির্বাক মূর্তির মতো দাঁড়িয়েছিল আশরাফি। সুলেখার কথায় সম্বিত ফিরল, ধ্যান ভাঙল তার। মিষ্টি করে হাসল সে। সুলেখা ভীষণ অবাক হলো মানুষটার মুখে হাসি, কিন্তু চোখভর্তি পানি টলমল করছে তার বিস্মিত মুখের দিকে চেয়ে আশরাফি নরম কোমল কণ্ঠে ছোট্ট করে বলল, আমি তোমার কথাগুলো বিশ্বাস করেছি সুলেখা। হাসি ফুটে উঠল সুলেখার ঠোঁটেও। যাক, এবার নিশ্চয়ই আশরাফির সঙ্গে তার মধুমার ভাব হয়ে যাবে। কিন্তু পরক্ষণেই আবার মুখটা করুণ করে বলল, মধুমা আপনাকে জানাতে নিষেধ করেছিল, তাই বলতে পারিনি। নইলে আরও আগেই সব জানিয়ে দিতাম। আমি তো জানি আপনি কেবল মধুমার জন্যই এখানে আসেন, কিন্তু আরমান লোকটা খুব খারাপ। মধুমাকে বিয়ে করতে চায় সে। সুলেখার কথাগুলো মন দিয়ে শুনল আশরাফি। মাথার ভেতর একগাদা প্রশ্ন কিলবিল করছে তার, কিন্তু উত্তেজনার বশ তো কিছুই জিজ্ঞেস করতে পারছে না সে। সুলেখা আসল কথাটা এখনো জানায়নি। মেহের কেন তার কাছে সত্যিটা গোপন করে গেল? কিসের ভয়ে? কেন সে নিজেকে আশরাফির কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে? আশরাফির চিন্তিত মুখের দিকে তাকিয়ে সুলেখা নিজে থেকেই বলল, এখান সবাই আরমানকে খুব ভয় পায়, কেবল মধুমা ছাড়া। মধুমার কথা খুব শোনে সে, মধুমাকে পছন্দ করে তো তাই। নিমিষেই মুখটা কালো হয়ে গেল আশরাফির। অবচেতন মন খানিকটা ঈর্ষা বোধ করল আরমানের প্রতি। গম্ভীর গলায় বলল, ভালোই তো, তোমার মধুমাও নিশ্চয়ই তাকে খুব ভালোবাসেন। ভালোবাসে না? ছাই বিরক্তিতে মুখ বিকৃত করে ফেলল সুলেখা। তারপরই আবার একটুখানি হেসে বলল, মধুমা তো শুধু আপনাকে ভালোবাসে, আপনার জন্যই তো রোজ কান্নাকাটি করে। আপনার অসুখের খবর শুনে কি পাগলামিটাই না করেছিল? নাওয়া খাওয়া বাদ দিয়ে দিনরাত শুধু চোখের পানি ফেলেছে। তারপর আপনি যখন সুস্থ হলেন মধুমার সে কি আনন্দ, কি যে খুশি। এতকাল যাবৎ মধুর একান্ত গোপন পরম যত্নে লালিত ভালোবাসার দ্বার আজ উন্মুক্ত হয়ে গেল আশরাফির সামনে। শিরদাঁড়া বেয়ে একটস শীতল রক্তের একটা স্রোত বসে গেল তার। মন্ত্রমুগ্ধের মতন শুনে গেল সে। আনন্দে লজ্জায় তার সুন্দর মুখটা আরক্তিম দেখাল। বিমুগ্ধ হয়ে যেন নিজেকেই শোনাল, সে বুঝি আমাকে ভালোবাসে? বাসে না আবার? কত ভালোবাসে আপনাকে। আপনি এখানে আসার মধুমার মুখে আপনার কত গল্প শুনেছি আপনি ভাবতেই পারবেন না। অত্যাধিক খুশিতে বিনা কারণেই শব্দ করে হাসল আশরাফি। আর বেশি কিছু শুনলে সে বোধহয় হার্ট ফেল করবে। স্নিগ্ধ হাসিতে তার সারা মুখ ঝলমল করে উঠল। হাসি থামিয়ে আন্তরিক গলায় বলল, তুমি খুব মিষ্টি একটা মেয়ে সুলেখা। আমার খুব পছন্দ হয়েছে তোমাকে। একদিন তোমার গল্পও শুনব। কিন্তু আপাতত তোমার মধুমাকে দেখে আসা যাক। আশরাফির কথা শেষ হওয়ার আগেই কপালে ব্যান্ডেজ নিয়ে ধীরে ধীরে নেমে আসতে দেখা গেল মধুকে। একদৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইল আশরাফি। মধু কাছে এসে ক্লান্ত স্বরে বলল, এখনো যাওনি যে? নির্জীব নিস্পৃহ কণ্ঠস্বর, শুষ্ক রোগা বিবর্ণ চেহারা মধুর। শরীর ভেঙ্গে আধখানা হয়ে গেছে। চোখের নিচে কালি দেখে মনে হচ্ছে রাতের পর রাত না ঘুমিয়ে নির্ঘুম কাটিয়েছে। আকস্মিক চোখে পানি চলে এলো আশরাফির। অনুশোচনায় হাহাকারে করে উঠল বুকের ভেতরটা। মিনিট খানেকের জন্য কোন কথা বলতে পারল না সে। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল মধুর কাছে। হাত দিয়ে একটু খানি স্পর্শ করতে চাইল তাকে। সভয়ে পিছিয়ে গেল মধু। অবাক হয়ে চেয়ে রইল আশরাফির মুখের দিকে। গম্ভীর গলায় বলল, এসব ব্যথা সয়ে গেছে আমার, তুমি চলে যাও। সম্বিত ফিরে পেল আশরাফি। চোখের পানি মুছে মলিন মুখে একটুখানি হাসল সে। মধু অবাক হয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো যে? জবাব দিল না আশরাফি। চট করে একবার সুলেখাই মুখের দিকে চাইল। মেয়েটা ইশারায় যেতে বারণ করছে তাকে।
কিন্তু থাকার মতন কারণও খুঁজে পাচ্ছিল না আশরাফি। মধুর কথার জবাবে ইতস্তত করল। সুলেখাই বুদ্ধি খাটিয়ে বলল, উনি যাবেন না মধুমা। 2000 টাকা দিয়েছেন। আজকে রাতে এখানেই থাকবেন। তোমার শরীর খারাপ, তুমি গিয়ে বরং শুয়ে পড়ো। গোল গোল চোখে অবাক হয়ে সুলেখার মুখের দিকে চাইল মধু। চেহারা ফুটে উঠল কঠিন রাগ। আশরাফিও অবাক। মনে মনে সুলেখার বুদ্ধির তারিফ না করে পারল না সে। হতভম্ব ভাব কাটিয়ে তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ, আমি আজকে রাতে এখানেই থাকব। না, থাকবে না তুমি? ঝাঝালো কণ্ঠস্বর মধুর। সুলেখা আশরাফি মুখপানে চেয়ে হাসল। এর মানে দেখেছেন কত ভালোবাসে আপনাকে? আশরাফি হাসল না। মধুর যন্ত্রণা কাতর মুখের দিকে চেয়ে অনুশোচনায় ভরে উঠল বুকটা। মধুর কাছে সরে গেল সে। ছলছল চোখে অবরুদ্ধ কণ্ঠে বলল, কেন মেহের? তোমার কি কষ্ট হবে? প্রশ্নটার জবাব সঙ্গে সঙ্গে দিতে পারল না মধু। চোখের পানি আড়াল করতে মাথা নিচু করে ফেলল সে। ঠোঁট দুটো ঝিম মেরে প্রাণপণ চেষ্টা করল কান্না চাপানোর। সবই দেখল আশরাফি। অনুভবও করল তার ভেতরের আশরাফিটা করুণ মুখে অনুনয় করে বলল, বলো মেহের, প্লিজ বলো। আমাকে অন্য কারো সঙ্গে দেখলে কষ্ট হয় তোমার, কিন্তু মুখে প্রকাশ করতে পারল না। গিলে নিল। মধু আবারও তাকে হতাশ করে দিয়ে শান্ত গলায় জবাব দিল, না, আমার কোন কষ্ট হয় না। বারবার এক কথা কেন জিজ্ঞেস করো তুমি? একই উত্তর বারবার দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। কতবার বলেছি তোমার লাইফ নিয়ে আমার কোন ইন্টারেস্ট নেই, তারপরেও ঘুরে ফিরে আবার একই প্রশ্ন। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল আশরাফি। তবে আজ আর রাগল না সে। মলিন মুখে বলল, তবে কেন আমাকে চলে যেতে বলছো মেহের? মধু তার কথার জবাব না দিয়ে সুলেখাকে সজোরে ধমক দিয়ে বলল, এখনো এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? উপরে যেতে বলেছি না তোকে? যা উপরে যা। সুলেখা ভয়ে মিনমিন করে কিছু বলতে যাচ্ছিল, মধু পুনরায় ধমক দিয়ে ভেতরে যাওয়ার নির্দেশ দিল তাকে। উপায়ান্তর না পেয়ে সুলেখার হাত চেপে ধরল আশরাফি। মধু সীমাহীন বিস্ময়ে অবাক হয়ে চেয়ে রইল সেদিকে। ব্যাপারটা সহ্য হল না তার। তীক্ষ্ণ দৃষ্টিতে আশরাফির দিকে চেয়ে রইল সে। আশরাফির দেখেও না দেখার ভান করে গম্ভীর গলায় বলল, ও কোথাও যাবে না। আজকে রাতের জন্য ওর সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে আমার। ভেতরে ভেতরে প্রচণ্ড ক্ষেপে গেল মধু। কিন্তু ভাবখানা এমন যেন আশরাফির কথাগুলো শুনতেই পায়নি সে। আবারও কষে ধমক লাগাল সুলেখাকে। এবার ভয় আশরাফি শুদ্ধ কেঁপে উঠল। সুলেখা মাথা নিচু করে বলল, যাব কি করে, উনি আমার হাত ধরে আছেন যে। আশরাফি ধরে রাখা হাতটার দিকে আরেক ঝলক চাইল মধু। দাঁতে দাঁত চেপে বলল, ওর হাত ছাড়ো। মুহূর্তকালের জন্য থমকে গেলেও নিজেকে সামলে নিল আশরাফি। সমান ভেজে সেও জবাব দিল, ছাড়ব না। ওর সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়েছে। পেমেন্টও করেছি। তুমি কেন বাধা দিচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না। জবাবে দীর্ঘশ্বাস ছাড়ল মধু। মনে মনে নিজেকে বোঝাল সে। তার বাধা দেওয়ার কারণটা কেবল ঈর্ষা নয়, এর সঙ্গে আশফির মানসম্মানও জড়িয়ে আছে। আশরাফি নেহায়েত পাগল বলেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। নিজের মানসম্মানের কথা না ভেবে এখানে থাকার জেদ করেছে। কিন্তু মধু তো আর পাগল নয়। সব কিছুর জানার পরেও সে নিশ্চয়ই চুপ করে বসে থাকতে পারে না। তাছাড়া আরমান যদি কোনোভাবে জানতে পারে আশরাফি এখানে আছে তখন কি হবে? তাই বাধ্য হয়ে বাধা দিতে হচ্ছে মধুকে। নতুবা শুধু শুধু ঈর্ষা হতে যাবে কেন তার? সে তো ভালো করেই জানে মানুষটা কেমন, মধু ছাড়া অন্য কারো প্রতি কোন ইন্টারেস্ট নেই তার। কিন্তু এত কিছুর পরেও বেশিক্ষণ নিজের সঙ্গে প্রবঞ্চনা করে টিকতে পারল না মধু। সুলেখা মেয়েটা দেখতে বেশ বেশ ভালোই সুন্দরী। কথাবার্তাও মায়া আছে। আশরাফির সঙ্গে তার কিসের এত কথা?
আশরাফি বা হঠাৎ করে তার সঙ্গে একঘরে থাকতে রাজি হয়ে গেল কেন? একটু আগে তো সে নিজেই এখানে থাকতে বলার অনুরোধে অনেকগুলো খারাপ কথা শুনিয়েছিল মধুকে। তবে এখন কি হলো? এত জলদি মতো পরিবর্তন কেন করল সে? পরক্ষণেই আবার নিজেকে তীব্র ধিক্কার জানালো। তার মনটা সত্যিই নোংরা হয়ে গেছে। নতুবা আশরাফি সম্পর্কে এমন জঘন্য চিন্তাভাবনা সে করল কি করে? যেই মানুষটা এতগুলো বছর যাবৎ পাগলের মতো তাকে ভালোবেসে এসেছে, এক মুহূর্তের জন্যেও তাকে ভুলতে পারেনি, সেই মানুষটার সম্পর্কে এসব নোংরা চিন্তাভাবনা এলো কি করে তার মাথায়? বাস্তবিকই মন নষ্ট হয়ে গেছে তার। মস্তিষ্কে পচন ধরেছে। কিন্তু আফসোস এত কিছুর পরে সত্যিটা কিছুতেই অস্বীকার করতে পারল না। হ্যাঁ, ঈর্ষা হচ্ছে, তার খুব ঈর্ষা হচ্ছে। আশরাফি সুলেখার হাত ধরাতে খুব খারাপ লাগছে। কেন লাগছে মধু নিজেও জানে না, কিন্তু লাগছে। আশরাফির প্রশ্নের জবাব পাশ কাটিয়ে গেল সে। থমথমে গলায় বলল, আমি তোমাকে ওর হাত ছাড়তে বলেছি? তার কণ্ঠে অনেকটা নির্দেশের সুর। আশরাফিও পাল্টা জবাব দিয়ে বলল, বললাম তো ছাড়ব না। রাগে দাঁতে দাঁত চেপে ধরল মধু। ক্রুদ্ধ কণ্ঠে কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎ করেই মাথাটা ঝিমঝিম করে উঠল। ঝাঁকুনি দিয়ে উঠল সমস্ত শরীর। দাঁড়ানো থেকে টলে পড়ে যাচ্ছিল সে, চট করে ধরে ফেলল আশরাফি। তার হাতের ওপরেই জ্ঞান হারালো মধু। মধুর গায়ে হাত রাখতেই শরীরের উত্তাপ টের পেল আশরাফি। জ্বরে গা পুড়ে যাচ্ছে, পাঁচকোলা করে কোলে তুলে নিল তাকে। সুলেখা কাদো কাদো মুখে বলল, কি হলো মধুমার? জানি না। অসহায় উদ্বিগ্ন শোনালো আশরাফির কণ্ঠস্বর। তাড়া দিয়ে বলল, চলো আমার সঙ্গে চলো, তোমার মধুমার ঘরটা দেখিয়ে দেবে। রাগে মুখ লাল হয়ে আছে মধুর। এই নিয়ে 3বার আশরাফিকে ডেকে পাঠিয়েছে সে, কিন্তু আসেনি আশরাফি। কিছুক্ষণ অপেক্ষা করে আবার খবর পাঠালো। চতুর্থবারেও এলো না আশরাফি। নিচের ঘরের সুলেখার সাথে গল্প করছে সে। গল্প বলতে আসলে মধুর জীবনে ঘটে যাওয়া কাহিনীসমূহের বর্ণনাই করছিল সুলেখা। এদিকে মধু নিজের ঘরে বসে ছটফট করছে। জ্ঞান ফিরতেই সে সর্বপ্রথম যেই প্রশ্নটা করেছে সেটা হলো আশরাফি বাড়ি ফিরেছে কিনা। ফেরেনি শোনার পর থেকেই মেজাজ খারাপ হয়ে গেল তার। অত্যাধিক রাগে প্রথমে সুলেখাকে ডেকে আনার জন্য খবর পাঠালো, কিন্তু সংবাদ বহনকারী ফিরে এসে জানালো সুলেখা ব্যস্ত আছে, এখন আসতে পারবে না। ধক করে জ্বলে উঠল মধুর চোখজোড়া। দাঁত মুখ খিচে ফেলল সে। বুকের ভেতরটা জ্বালাপোড়া করছে, তার মুখে স্বীকার না করলেও আশরাফি সঙ্গে সুলেখার অকৃত্রিম ঘনিষ্ঠতা সহ্য করতে পারছিল না সে। আর যাই হোক, অন্তত চোখের সামনে এসব সহ্য করা যায় না। এরপর আশরাফিকে ডেকে আনার জন্য খবর পাঠালো। সেও যখন এলো না তখন অভিমানে অবহেলায় চোখে পানি চলে এলো মধুর। বিছানার বালিশ আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল সে। মেঝেতে বসে আরমানের কুকীর্তির বর্ণনা করছিল সুলেখা। খাটের ওপর বসে মনোযোগ দিয়ে শুনছিল আশরাফি। এক পর্যায়ে সুলেখা দাঁত কিরমির করে বলল, আমার তো মাঝে মাঝে মন চায় হারামজাদাটাকে গরম পানিতে সিদ্ধ করে চামড়া তুলে নেই, কিন্তু সাহসে কুলায় না। ব্যাটার গায়ে মহিষের মতো জোর। তার বলার ঢং দেখে হেসে ফেলল আশরাফি। সুলেখাও হাসল। ঠিক সেই সময়ে দরজায় এসে হানা দিল মধু। বাইরে থেকে হাসির শব্দ শুনে মাথায় রক্ত উঠে গেল তার। দরজায় পাটটায় সজোরে বাড়ি মেরে দাঁতে দাঁত চেপে বলল, এতবার খবর পাঠালাম, ফিরিয়ে দিচ্ছিলে কেন? নিঃসন্দেহে প্রশ্নটা আশরাফিকে উদ্দেশ্য করেই করা হয়েছে, কিন্তু সুলেখা সেটা বুঝতে পারল না। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে কিছু বলতে যাচ্ছিল সে, তার আগেই আশরাফি জবাব দিয়ে বসল। গম্ভীর গলায় বলল, ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? আমি তো পুরো টাকা পেমেন্ট করেছি। রাগে মুখ লাল হয়ে গেল মধুর। তার শরীর খারাপের কথাটা পর্যন্ত একবার জিজ্ঞেস করল না। তীব্র অভিমানে আশরাফির দিকে চাইল না সে। একদিকে কষ্টে বুক ফেটে যাচ্ছে, আবার মুখ ফুটে কিছু বলতেও পারছে না। সেই সুযোগে আশরাফি যা খুশি তাই করছে। আর রাগত মুখে সুলেখাকে উদ্দেশ্য করে বলল, তোর শরীর খারাপ তাই খোঁজ নিতে এসেছিলাম। সুলেখা তখন গল্প বলার মুডে।
আশরাফির মতো মনোযোগী শ্রোতা পেয়ে গল্প বলার আগ্রহটাও তুঙ্গে মধুর কথা শুনে অবাক হয়ে তার মুখের দিকে চাইল। তার শরীর খারাপের কথাটা তো মিথ্যে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মধুর মিথ্যে বলার কারণটা বুঝতে পারল সে। চোখে মুখে হাসি ফুটে উঠল। দুষ্টু হেসে চোখ বড় বড় করে বলল, কই না তো মধুমা, আমি তো ঠিকই আছি। মধু থতমত খেয়ে গেল। পাছে তার রাগটুকু আশরাফির কাছে ধরা পড়ে যায়, তাই বিব্রত মুখে দ্রুত নিজের কথা সংশোধন করে বলল, না মানে শরীর খারাপ কি না সেটাই জিজ্ঞেস করতে এসেছি। তোর তো প্রায়ই শরীর খারাপ থাকে, তাই। আমি একদম ঠিক আছি মধুমা, তুমি আমাকে নিয়ে কোন চিন্তা করো না। তোমার শরীর খারাপ, তুমি গিয়ে বরং রেস্ট নাও। সুলেখার ঢং দেখে রাগে গা জ্বলে যাচ্ছিল মধুর। তথাপি নিজেকে সংযত করে নিল সে। শান্ত গলায় কিছু বলতে যাচ্ছিল, ভেতর থেকে আশরাফি পুনরায় সাড়া দিয়ে বলল, জিজ্ঞেস করা শেষ? ও ভালো আছে, শুনেছ? এবার তুমি আসতে পারো। শুধু শুধু আমার সময় নষ্ট করো না। আগুনে ঘি ঢেলে দিল আশরাফি কথাটা। জলজল করে উঠল মধুর চোখজোড়া। সুশ্রী শান্ত মুখখানা ধারালো কঠিন হয়ে উঠল। তিরস্কারের সুরে বলল, তর দেখছি আর সইছে না। সইবে কেন? সয় না বলেই তো এখানে এসেছি। এবার আর আত্মসংবরণ করতে পারল না মধু। দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল সে। ইশারায় বেরিয়ে যেতে বলল সুলেখাকে। আশরাফির দেখে না দেখার ভান করে মুখ টিপে হাসল। সুলেখা বেরিয়ে গেলে খপ করে তার একটা হাত ধরে নির্দেশের সুরে বলল, চলো আমার ঘরে চলো। আশরাফি কৃত্রিম অবাক হওয়ার ভান করে বলল, কেন তোমার ঘরে কেন? আমার কাছে এখন টাকা নেই। এই কথাটা তীব্রভাবে আঘাত করল মধুকে। ইতপূর্বে তার বলা কথাগুলোরই শোধ নিচ্ছে আশরাফি। তথাপি নীরবে এক ঝলক আশরাফির মুখের দিকে চেয়ে মাথা নিচু করে ফেলল সে। কিন্তু হাত ছাড়ল না। টেনে বের করে নিয়ে গেল আশরাফিকে। আশরাফিও বাধ্য ছেলের মতন পেছনে পেছনে বেরোল। দোতলা উঠে নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল মধু। চারপাশে একবার চোখ বুলিয়ে তার খাটের ওপর বসল আশরাফি। মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। ইচ্ছে করেই শার্টের প্রথম 3টে বোতাম খুলে দিল সে। সেদিকে চোখ পড়তেই লজ্জায় আরক্তিম হয়ে গেল মধু। দ্রুত চোখ নামিয়ে নিল সে। ধমক দিয়ে বলল, এসব কি? শার্ট খুলছ কেন? আমি ভাবলাম তুমি আমাকে ভালোবাসবে বলে তোমার ঘরে নিয়ে এসেছ। কেন আনুনি বুঝি? লজ্জায় মধুর গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেল। অস্বস্তি ঠেকাতে মুখ ঘুরিয়ে নিল সে। বিড়বিড় করে বলল, অসভ্য। হাসল আশরাফি। শার্টের বোতাম পুনরায় লাগাতে লাগাতে বলল, লজ্জা লাগছে? জবাব দিল না মধু। আশরাফির এমন উদ্ভট আচরণ করবে ভাবতেই পারেনি সে। অসভ্যটা মধুর জালে মধুকে ফাঁসিয়েছে। আশরাফির তার লাজুক ভীরু মুখ পানে চেয়ে ফের হাসল। গলাটা সামান্য গম্ভীর করে নরম গলায় বলল, কেন আমাকে মিথ্যে বলেছিলে মেহের? নিজের সম্পর্কে এমন জঘন্য কথা বলতে একটুও বুক কাঁপেনি তোমার? আমি কতটা কষ্ট পেয়েছিলাম তুমি জানো? আর্দ্র হয়ে এলো আশরাফির কণ্ঠস্বর। নিরুত্তর রইল মধু। সে মরেও গেলে সত্যিটা বলতে পারবে না আশরাফিকে। এখান থেকে ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে তার। আর যদি ভুল করেও সেই বন্ধ পথ কোনোদিন খুলে যায়, তথাপি আশরাফির সঙ্গে কখনো মিলবে না। নীলার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেছে তার। বিয়েটা হয়ে গেলেও সে মধুর কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। তাকে চুপ করে থাকতে দেখে আশরাফি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কেন আমাকে কষ্টটা বুঝতে চাও না মেহের? কেন তুমি আমাকে এত দুঃখ দাও? তুমি তো ভালো করেই জানতে যে যাই বলুক না কেন আমার কাছে সবার আগে তুমি তোমার সম্মান। তবে কেন তুমি আমাকে সত্যিটা বললে না? কি অসহ্য যন্ত্রণায় আমার এতগুলো দিন কেটেছে তুমি জানো? মনে হচ্ছিল মরে যাই। তোমাকে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে দেখলেও আমার এতটা কষ্ট হতো না যতটা কষ্ট তোমাকে এখানে দেখে হয়েছে। আর চুপ করে থেকো না মেহের, দোহাই তোমার, তুমি শুধু একবার বলো তুমি আমার সঙ্গে যেতে চাও, আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। কেউ কিচ্ছু জানবে না। আমি এখানে স্বামীর সংসারই করছি। আবার মিথ্যে কথা? রাগে অসহ্য হয়ে ধমক দিল আশরাফি। আমি কোন মিথ্যে বলিনি? তাহলে এত লজ্জা পাচ্ছিলে কেন তুমি? কেন আমার কাছে আসতে পারছিলে না? এসব তো তোমার অভ্যেস হয়ে যাওয়ার কথা। নিজের ইচ্ছেতেই তো এই ব্যবসায় নেমেছিলে। তো
তাই বলে লজ্জা পাওয়া যাবে না? মেয়েরা স্বামী ছাড়া অন্য সকল পুরুষের সামনে লজ্জা পাবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া তোমাকে তো আগেই বলেছি আরমানের সঙ্গে কথা বলা ছাড়া আমি কারো সাথে কন্ট্রাক্ট করি না। এতই যখন প্রতিভক্তি তখন স্বামীর অনুমতি ছাড়া অন্য একটা লোককে নিজের ঘরে ডেকে আনলে কেন? এনেছি তার কারণ আছে। তোমাকে আমি শেষবারের মতন নিষেধ করে দিচ্ছি, এসব বাজে জায়গায় আর আসবে না তুমি। লোকে শুনলে কি বলবে? তোমার না বিয়ে ঠিক হয়েছে? সেটা আমি বুঝব। তোমার তাতে কি? অত কিছু আমি জানি না। তুমি আর আসবে না ব্যাস। যদি আসো তবে আমি দারোয়ানকে নিষেধ করে দেব সে যেন তোমাকে ঢুকতে না দেয়। তাই এই জোরটা কি কেবল আমার ওপরেই চলে? নাকি এখানে যারা আসে সবাইকে এই কথা বলো তুমি? সবাইকে বলবো কেন? সবাই তো আর আমার চেনাজানা নয়। ও তার মানে আমি কেবল তোমার চেনাজানা বলেই তুমি আমাকে এসব কথা বলছো? হ্যাঁ, কারণ আমি চাই তুমি ভালো থাকো। স্থিরভাবে কিছুক্ষণ মূর্তির মতো চেয়ে সজোরে তার কোমরে একটা চিমটি কাটল আশরাফি। ও মাগো বলেই লাফ দিয়ে সরে গেল মধু। রাগে মুখ বিকৃত করে বলল, অসভ্য বখাটে। মেয়েদের কোমরে হাত দিতে লজ্জা করে না তোমার? না করে না। আমি তো তোমার স্বামীর মতন সাধুও নই, ধোয়া তুলসী পাতাও নই। তাই আমার লজ্জা করে না। এই কথার জবাবে চুপ করে গেল মধু। মনে মনে হাসল সে। পাগলটা নিজের সঙ্গে আরমানের তুলনা করছে, মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই। নইলে এই ভিত্তিহীন কথাগুলো মুখ দিয়ে বের করার আগে কমপক্ষে হাজারবার ভাবত। কিন্তু এসব কথা বললে সুযোগ পেয়ে যাবে। আশরাফিকে রাগানোর চেষ্টা করে একটুখানি হাসল সে। সম্মতিসূচক মাথা দুলিয়ে বলল, ঠিকই বলেছে। আরমান সত্যিই খুব ভালো। সাধু কিনা জানি না, কিন্তু তোমার চেয়ে তো আরমান হাজার গুণে ভালো। এই ব্যাপারে নিশ্চয়ই কোন সন্দেহ নেই। ইতপূর্বেও সুলেখার মুখে আরমানের কথা শুনেছে আশরাফি। মধুর প্রতি দুর্বলতা আছে শয়তানটার। তাই সেই সুযোগে মধুকে একটু খেপাতে চাইল সে। মুখটা বিচ্ছিরিভাবে বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, ও হো হো, আরমান আমার চাইতে হাজার গুণ ভালো। খুব ভালো না? ভালোই তো। হ্যাঁ, আমিও তো বলি ভালো। একেবারে দেবতা, আমি তো রাবণ। মধু হাসি চেপে বলল, সে কখনো আমার গায়ে হাত দেয়নি। সেই অধিকার আছে নাকি তার? এখানে অধিকারের পরোয়া কেউ করে না। কথায় মধুর সঙ্গে পেরে উঠা যাবে না। হাল ছেড়ে দিল আশরাফি। হাই তুলে বলল, খাবার দাবার কিছু থাকলে দাও, খেয়ে একটা ঘুম দেই। আতঙ্কে চোখ বড় বড় করে তার দিকে চাইল মধু। বিস্মিত কণ্ঠে বলল, ঘুম দেই মানে? তুমি কি এখানে থাকবে? হ্যাঁ। তার মানে আমার কথাগুলো কানে যায়নি তোমার? গিয়েছে, কিন্তু সেগুলো মানার কোন প্রয়োজন মনে করছি না। হয় তুমি আমার সঙ্গে এখান থেকে যাবে, নতুবা আমিও এখন থেকে এখানে থাকব। এক কাজ করো, হাউজের বাইরে একটা সাইনবোর্ড লাগিয়ে দাও। মেয়ে কাস্টমারদের না হয় আমি সেবা দেব। এবারে গলার স্বরটা নরম হয়ে এলো মধুর। আপাতত এই ছাড়া আর কোন উপায় নেই। আশরাফির মাথার কাছে মেঝেতে উপর বসে নরম গলায় বলল, দেখো, তুমি কার কাছ থেকে কি শুনেছ আমি কিছুই জানি না, কিন্তু সত্যি বলছি আরমানের সাথে আমার বিয়ে হয়ে গেছে। এতক্ষণ আরমান আরমান করে খুব জ্বালিয়েছে তাকে। এবার আশরাফির পালা। মধুর অনুনয় বিন্দুমাত্রও পাত্তা দিল না সে। ভ্রুজোড়া দুষ্টুভাবে নাড়িয়ে বলল, সেজন্যই বুঝি স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকো? ধরা খেয়ে ফের রাগ উঠে গেল মধুর। ক্ষিপ্ত কণ্ঠে বলল, থেকেছি, বেশ করেছি। তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? তুমি ওঠো আমার বিছানা থেকে। আমার পয়সা না উসুল করে আমি এক পাও নড়ব না। ঠিক আছে, তোমার টাকা আমি ফিরিয়ে দিচ্ছি। ফেরত দিলেই বা আমি নিব কেন? আমার সাথে এক রাতের কন্ট্রাক্ট হয়েছে, সেটা মিটিয়েও দাও। ঠোঁট চেপে কিছুক্ষণ নীরবে আশরাফির মুখের দিকে চেয়ে থেকে বিরক্ত উঠে গেল মধু। আশরাফি মুখ টিপে হাসল। বলল, ঠান্ডা লাগছে মেহের, একটা চাদর হলে ভালো হতো। নির্লজ্জ বেহায়া মুখ ঝামটা মেরে বেরিয়ে গেল মধু। আশরাফি চোখবন্ধ করে হাত দুটো আড়াআড়িভাবে বুকের ওপর রেখে খুশি খুশি গলায় বলল, ইস মেহের, রাগলেও তোমাকে যে কি অপূর্ব দেখায়, আমার তো খালি জড়িয়ে ধরে ভালোবাসতে মন চাইছে। আরমান এসে গেছে। মধুকে রাতের খাবারের আয়োজন করতে বলে গোসলে ঢুকেছে সে। এদিকে তাকে ফিরতে দেখতে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মধুর। বুক ধড়ফড় শুরু হল। বলা বাহুল্য তার ভয়ের কারণটা অবশ্যই আশরাফি। হাতে পায়ে ধরেও ফিরে যেতে রাজি করাতে পারেনি মধু।
এসেছে অবধি একই রকমভাবে জেদ ধরে বসে আছে। মধুর মুখ থেকে স্বীকারোক্তি না শোনা পর্যন্ত কিছুতেই এখান থেকে যাবে না সে। নিরুপায় হয়ে সোহাগকে খবর দেওয়ার চেষ্টা করেছিল মধু, কিন্তু ফোন করার পর জানতে পারল তাদের দুই বন্ধুকে বাইরে থেকে তালা বন্ধ করে এখানে চলে এসেছে আশরাফি। উপরন্তু আশরাফির নাম শুনতাই রাগে হিতাহিত জ্ঞান হারালো সে। ক্রুদ্ধ কণ্ঠে মধুকে জানালো ভুলেও যেন আজকে বাসায় না ফেরে আশরাফি, ফিরলেই তাকে জুতোপেটা করা হবে। মধুকেও সেই উপদেশ দেওয়া হলো। ক্ষিপ্তস্বরে জানালো জুতো মেরে বিদায় করো বেহাটাকে, তারপর ওর শিক্ষা হবে। ফোন কেটে দিল মধু। দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় ঘরে ফিরে গেল সে। খাটের ওপর আধশোয়া হয়ে গুনগুন করছে আশরাফি, গানের সাথে তাল মিলিয়ে আবার আঙুলও নাচাচ্ছে। মধুর বিছানাটাকে একেবারে রাজসিংহাসনের মতো দখল করেছে সে। মধু আর চোখে সেদিকে একবার তাকিয়ে আলনা থেকে কিছু খোঁজার বাহানা মুখ ঘুরিয়ে নিল। পাত্তা না পেয়ে মৃদু শীষ দিল আশরাফি। তৎক্ষণাৎ জ্বলে উঠল মধু। সোহাগের কথাগুলো তখনও মাথা থেকে সরাতে পারেনি সে। তার ওপর আরমান বাড়িতে আছে জানার পরেও আশরাফির ছেলেমানুষী আচরণ বেশ বিরক্ত করল তাকে। দাঁতে দাঁত চেপে বলল, খবরদার যদি একটা শব্দ করেছ, একদম খাটের নিচে ঢুকিয়ে বসিয়ে রাখব, তারপর দেখব কেমন শীষ বাজাও। চুপ হয়ে গেল আশরাফি। বাধ্য ছেলের মতন কিছুক্ষণ চুপচাপ বসে রইল সে। তারপরই আবার মিনমিন করে বলল, ঠান্ডা লাগছে মেহের। সেই কখন তোমাকে চাদরের কথা বলেছি, কই দিলে না তো। জবাবে মধু অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই ফের মুখে আঙুল দিল সে। অতঃপর আরও কিছুক্ষণ মৌনমুখে বসে রইল। সুলেখা দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলল, মধুমা তোমাকে নিচে ডাকছে, তুই যা, আমি আসছি। সংক্ষিপ্ত জবাব মধুর। সুলেখা চলে গেলে আলমারি থেকে একটা রঙিন চাদর করে আশরাফির দিকে ছুড়ে দিল সে। গম্ভীর গলায় বলল, এই নাও ধরো তোমার চাদর। আর যদি কিছুর জন্যে বলেছ তো খবর আছে, তোমার ফরমায়েশ খাটার জন্য আমি এখান বসে নেই, অনেক কাজ আছে আমার। কথা শেষ করে বেরিয়ে যাচ্ছিল সে। আশরাফি তখন চাদরটা নেড়ে চেড়ে দেখছিল। দেখা শেষে বাধা দিয়ে বলল, কিন্তু এই চাদরে তো হবে না। হবে না মানে? মধু ভ্রু কুচকাল। আশরাফি দুষ্টু হেসে বলল, জ্যান্ত চাদর লাগবে। সিরিয়াস মুহূর্তে মশকরা মেজাজ চটে গেল মধুর। চাদরটা কেড়ে নেওয়ার জন্য তেড়ে আসছিল সে, কিন্তু মাঝপথেই অঘটন ঘটল। তাড়াহুড়ার দরুন পরিহিত শাড়ির সাথে পা পিছলে পড়ে যাচ্ছিল সে, কিন্তু না, শেষমেশ ঠাঁই হল গিয়ে একেবারে আশরাফির বক্ষদেশে। অতঃপর দুহাতে তাকে জড়িয়ে ধরে তার সর্বাঙ্গ জ্বালা ধরিয়ে বিজয়ীর ভঙ্গিতে হাসল আশরাফি। হাসতেই হাসতেই বলল, কারেক্ট, একদম ঠিক জায়গায় এসে পড়েছ। অপ্রত্যাশিত পরাজয় ক্ষণকালের জন্য স্তম্ভিত হয়ে গেল মধু। লজ্জায় লাল হয়ে গেল সে। আশরাফি ঠাট্টার সুরে বলল, যেই জ্যান্ত চাদর চাইলাম অমনি একেবারে বুকে এসে পড়লে। উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তোমার ভারে যদি আমার হাড়গোড় ভাঙব তো বেশ হতো। ছাড়ো আমাকে। ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করে দিল মধু। কিন্তু আশরাফির শক্ত হাতের বাঁধনে নড়বার জো নেই তার। রাগে কনুই দিয়ে খোঁচা মেরে বলল, ছাড়ো বলছি। আশরাফি ঠোঁট কামড়াল। মুচকি হেসে বলল, ছাড়তে পারি, কিন্তু আমাকে একটা শর্ত আছে। আমি তোমার কোন শর্ত মানব না। মধুর জবাবে আশরাফির চেহারায় তেমন কোন পরিবর্তন হল না। সে আগেই ধারণা করে রেখেছিল এমন কিছুই বলবে মধু। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফ্রিতে যদি একটা খুন করা যেত, তবে আমি কাকে খুন করতাম বলতে পারবে? জবাবটা মধুর জানাই ছিল। গম্ভীর মুখে বলল, আমাকে। আশরাফি জিভ কাটল। বাচ্চা ছেলের মতো দুদিকে মাথা নাড়িয়ে অনেকটা চুমু দেওয়ার ভঙ্গি করে বলল, না না, তোমাকে কেন মারতে যাব? তুমি হচ্ছ গিয়ে আমার ময়না পাখি। সোনা ময়না, তোমাকে তো শুধু আদর করব, খুন করব তো তোমার বাবাকে। কথা শেষ চুমু দেওয়া ভঙ্গিতে পুনরায় ঠোঁট দুটো গোল করল সে। মধু চোখ রাঙাল। হাসি চাপতে গিয়ে ওহো হো করে হেসে ফেলল আশরাফি। হাসতে হাসতেই বলল, ঠিক আছে, আমার কোন শর্ত মানতে হবে না তোমাকে। আমার পাওনা আমি জোর করে আদায় করে নিতে জানি। ছাড়ো বলছি, ধমক দিল মধু। আশরাফি তার রাগের পাত্তা না দিয়ে পূর্বের তুলনায় আরও বেশি করে ঝাপটে ধরে বলল, বলো আই লাভ ইউ, তবে ছাড়ব। তড়িতে মুখ ঘুরিয়ে নিল মধু। প্রতিবার করে বলল, জীবনেও না। সোজা কথায় কাজ হবে না বুঝতে পেরে আশরাফি মুচকি হাসল। খোঁচা মেরে বলল, ঠিক আছে, বলার দরকার নেই, চুপ করে থাকো।
আমি এভাবেই তোমাকে জড়িয়ে ধরে থাকি। কতদিন পর কাছে পেয়েছি, একটু আদর সোহাগ না হলে কি চলে? তোমার ওই আরমানও এসে দেখুক একঘরে কি করছি আমরা, আমার তো ভালোই লাগছে। শেষটায় কোমরের চাপ বাড়িয়ে দিল সে। মধু নিরুপায় হয়ে বলল, বলছি। আগে ছাড়ো। উহু, আগে বলো। বেশ, বলবো না। রাগে ঠোঁট ফোলালো মধু। যদিও আশরাফি জানে ছাড়া পেয়েই মধু পল্টি নেমে, তথাপি ছেড়ে দিল সে। তার এই প্রিয়তমাটি বড়ই শক্ত ধাঁচের, ভাঙবে তবুও মুচকাবে না। তবুও মনের ভেতর কিঞ্চিত আশা ছিল মধু হয়তো বলবে। কিন্তু না। ছাড়া পেয়ে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো মধু। রহস্যজনক হাসি ফুটে উঠল মুখে। এই হাসির মানে আশরাফি অজানা নয়, তাকে ধোঁকা দেওয়া হয়েছে বুঝতে পেরে দীর্ঘশ্বাস ছাড়ল সে। বিরক্ত কণ্ঠে বলল, পারো তো কেবল আমার সঙ্গেই। মধু ভেঙচি কেটে বলল, হাদারাম। ঘুরে ফিরে এই হাদারামের কাছেই আসতে হবে। আমার বই গেছে, ফের ভেঙচি কাটল মধু। মধুর কাছ থেকে কথা আদায় করে নেওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে গেছে বলে ভেতরে ভেতরে মনক্ষুণ্ণ হলো। আশরাফি মুখ বিকৃত করে অবজ্ঞা সুরে বলল, হ্যাঁ এখন তো বয়ে যাবেই, যাও যাও, তোমার ওই হরিদাস পালের কাছে যাও, সেবা করো তার। এখানে দাঁড়িয়ে আছো কেন? বহু কষ্টে হাসি চেপে বেরিয়ে এলো মধু। মাঝে মাঝে আশরাফির এইসব ছেলেমানুষি কথাবার্তা ভালোই লাগে তার, কিন্তু বুঝতে দেয় না। এদিকে সে বেরিয়ে যাওয়ার আশরাফির আগে দুঃখে কিছুক্ষণ আরমানকে বকাবকি করে ফের আগের মতো শুয়ে পড়ল। আরমানকে খাবার দিয়ে সুলেখার কাছে গিয়ে শুয়ে পড়ল মধু। আজ রাতে আর কোনোভাবেই নিজের ঘরে যাবে না সে। তার দৃঢ় বিশ্বাস, একা পেলে তার কাছ থেকে সব কথা আদায় করে নেবে আশরাফি। তখন আর কোন কিছুতেই শান্ত করা যাবে না তাকে। সেই ভয়েই মধুর পালিয়ে বেড়ানো। কিন্তু মাঝরাতেই ছটফট শুরু হয়ে গেল তার। আশরাফিকে একা ঘরে অভুক্ত রেখে এসেছে সে। কি জানি তার অপেক্ষা করতে করতে না খেয়েই ঘুমিয়ে পড়েছে কি না, অন্ধকারে চুপি চুপি উঠে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাতি জ্বালালো না। শুয়ে পড়েছে আশরাফি। সে জেগে আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য ধীরে ধীরে খাটের পাশে গিয়ে বসল মধু। রীতিমতো অবাক হল সে। আশরাফি বেঘরে ঘুমাচ্ছে, মধু কিছুতেই ভেবে পেল না এরকম একটা জঘন্য জায়গায় কি করে একটা মানুষ এমন নিশ্চিন্তে ঘুমাতে পারে, অথচ নিচের ঘরগুলোর চেহারা একেবারে অন্যরকম। তারই মতো কিছু পুরুষ নোংরা খেলায় মেতে উঠেছে, মেয়েদের শরীর নিয়ে হয়তো আরমানও আছে তাদের দলে, আর এই মানুষটা কিনা দিব্যি ঘুমাচ্ছে। আশ্চর্য। আশরাফির নিদ্রাহীন ক্লান্ত রাতের খবর না জানে বলেই মধুর অবাকের মাত্রাটা এত বেশি। কতদিন বাদে বুকের ওপর থেকে বোঝা নেমে গেছে আশরাফির, হালকা লাগছে নিজেকে। তাই তো মধুর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল সে। তার ঘুমন্ত মুখ পানে চেয়ে নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল মধু। আপন মনেই হাসল সে। ইউনিভার্সিটি নামকরা একজন প্রফেসর কি না একটা পতিতা মেয়ের ঘরে ঘুমাচ্ছে, এই খবর জানাজানি হলে চারদিকে ধিক্কার পড়ে যাবে, মান সম্মান বলে আর কিছু থাকবে না। অথচ এই নিয়ে কোন মাথা ব্যথাই নেই পাগলটার। সে বসে আছে, মধুকে ফিরে পাওয়ার জেদ ধরে ইচ্ছাকৃতভাবে নিজেকে, জীবনটাকে তামাশা বানাতে চাইছে। কি করে তাকে ফেরাবে মধু, কি করে তাকে বোঝাবে, সে যা চাইছে তা অসম্ভব। নীরবে আশরাফির বুকের ওপর মাথাটা এলিয়ে দিল মধু। আলতো করে চুমু খেয়ে তার শরীরের ঘ্রাণ নিল। বিষণ্ণ আর্দ্র কণ্ঠে বলল, কেন তুমি এত অবুঝ বলো তো? কেন তুমি এত স্বার্থপর? কেন তুমি কেবল নিজের সুখের কথাই ভাবো? তোমাকে কেউ ছোট করলে যে আমার কতটা কষ্ট হয়, কেন তুমি সেটা বুঝতে পারো না? এমনিতেই আমার জন্য অনেক কথা শুনতে হয়েছে তোমাকে। আজ তোমার বন্ধুরা বলছে কাল জানাজানি হলে অন্য লোকে বলবে, আমি কি করে তোমার অসম্মান সহ্য করব? তুমি আমাকে এই কোন পরীক্ষায় ফেললে? বলতে বলতেই কেঁদে ফেলল সে। বুকের ওপর শক্ত কিছুর নড়াচড়া টের পেয়ে সচেতন হলো আশরাফি। ঘুম ঘুম চোখে ডাক দিল সে, মেহের। মধু অভিমানে গ্লানিতে মাথা ঝাঁকিয়ে কান্নাস্বরে বলল, মেহের নয়। বলো মধু। মেহের মরে গেছে। কক্ষনো না। মধুর কান্নার বেগ বেড়ে গেল। অভিযোগের সুরে বলল, তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম বলেই বুঝি এভাবে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানানোর পণ করেছ? নিজের ক্ষতি করে আমার ওপর প্রতিশোধ নিতে চাইছ? কেন? তার চেয়ে বরং একবারেই মেরে ফেলো না। আশরাফি হাসল। মধুর অভিমানের বিপরীতে কিছু বলতে যাচ্ছিল সে, মধু তড়িঘড়ি করে তার ডান হাতটা নিজের মাথায় রেখে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কিছুতেই তোমার সেই আশা পূরণ হতে দেব না। আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে তুমি আর কখনো এখানে আসবে না। যদি আসো তবে আমার মরা মুখ দেখবে। ঝট করে হাতের বাঁধন আলগা হয়ে গেল আশরাফির। বিস্ফোরিত নয়নে অবাক হয়ে মধুর দিকে চেয়ে রইল সে। মূর্তির মতন জমে গেল একেবারে। ক্ষণকাল চুপ থেকে গম্ভীর গলায় বলল, তবে আগে কেন মরলে না?
কেন এখানে পড়ে রয়েছ? এখানে পড়ে থাকার চেয়ে তো মরে যাওয়াও ভালো। তার মানে আমি মরি বাঁচি তাতে তোমার কিচ্ছু আসে যায় না? তুমি আসবেই তাই তো? তুমি আমার সঙ্গে যেতে রাজি হলে আর আসার প্রয়োজন পড়বে না। জবাব না দিয়ে ফুপিয়ে উঠল মধু। শেষ চেষ্টা বলতে এইটুকুই ছিল, এবার কি হবে? কি করবে মধু? কি করে আশরাফিকে বোঝাবে সে? হাতের মুঠোয় আশরাফির শার্ট খামচে ধরে পাগলের মতো কান্না শুরু করে দিল সে। বাধা দিল না আশরাফি। অনেক দিনের জমানো কান্না সব বেরিয়ে আসুক। বুকের ভার নেমে যাক। মধু কাঁদতেই কাঁদতেই ব্যাকুল হয়ে বলল, তুমি চলে যাও প্লিজ, আমাকে আমার মতো থাকতে দাও। আশরাফি জবাব দিল না। সস্নেহে ডান হাতটা মধুর মাথায় রাখল কেবল। মুখোমুখি বসে আছে সোহাগ, আশরাফি এবং নাইম। আশরাফির চোখে উৎকণ্ঠা, বন্ধুরা তার কথাগুলো বিশ্বাস করেছে কিনা সেটা নিয়ে টেনশনে আছে। বাকি দুজনের মুখ গম্ভীর। বোঝাই যাচ্ছে ইতোপূর্বে আশরাফির বলা কথাগুলো ঠিক হজম করে উঠতে পারেনি তারা। দুজনেই গভীর চিন্তায় নিমগ্ন। আশরাফির বুকের ভেতরটা ঘড়ির কাঁটার মতো টিকটিক করছে। বন্ধুরা কিছু বলছে না কেন? নীরবতা। সোহাগী প্রথম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নীলাকে কি জবাব দিবি? কিঞ্চিত ভরসা পেল আশরাফি। তবে অস্বস্তি পুরো গেল না। আসল ভয় নাইমকে নিয়ে। একটা না একটা খুঁত সে বের করবেই। তার ওপর মেহেরকে তো সহ্যই করতে পারে না। তার সুচালো দৃষ্টির বিপরীত একটুখানি হাসল আশরাফি। সোহাগের কথার জবাবে আত্মবিশ্বাসী গলায় বলল, ওকে আমি ম্যানেজ করে নিতে পারব। তোরা দুজন শুধু আমার পাশে থাকলেই হবে। জবাব দিল না সোহাগ। যদিও ভেতরে ভেতরে তার কোন আপত্তি নেই, তথাপি নাইমের বক্তব্য শোনার অপেক্ষা রইল। নাইম ভেবেচিন্তে সঠিক জবাব দিতে পারবে। নাইম পূর্বের মতোই গম্ভীর মুখে বসে আছে। মধুর বিয়ে হয়নি কথাটা সে বিশ্বাস করতে পারছে না। তার ধারণা আবারও নতুন করে কোন খেলা খেলছে মধু। এমনিতেও সে আগে একবার আশরাফিকে ছেড়ে চলে গিয়েছিল। সে এত সহজে তার ওপর বিশ্বাস করা যায় না। হতে পারে টাকার জন্যই আরমানকে ছেড়ে এখন আবার আশরাফিকে ধরার পায়তারা করছে। বিচিত্র কিছু নয়। দীর্ঘশ্বাস ছাড়ল নাইম। আশরাফির মা বাবা কেউ নেই। মেহের চলে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছে সে। নাইম চায় না তার বন্ধুটিকে নতুন করে আবার কোন কষ্ট পাক। সে চায় তার বন্ধুটি যেন সবসময় ভালো থাকে। এমন একজনকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেয় যে তার সমস্ত সুখ দুঃখে একান্ত আপনজনের মতো পাশে দাঁড়াতে পারবে। কিন্তু মেহেরের ওপর সেই বিশ্বাসটা নেই নাইমের। একমাত্র নীলাই পারত আশরাফির পুরনো দুঃখগুলো দূর করে তার সঙ্গে সুস্থ একটা সম্পর্ক গড়ে তুলতে। পাগলের মতো ভালোবাসে আশরাফিকে মেয়েটা। অথচ আশরাফি সবচেয়ে বড় অবিচারটা কিনা তার সঙ্গেই করছে। চুপ করে রইল সে। আশরাফি বন্ধুর চিন্তিত মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, কিছু বলছিস না যে? আমি আর কি বলবো? তোর লাইফ, তোর ডিসিশন। হতাশ শোনালো নাইমের কণ্ঠস্বর। আশরাফি বুঝল এসব অভিমানের কথা। পুনরায় নরম গলায় বলল, প্লিজ দোস্ত, মেহেরের কথাটা একবার ভাব। ওর কথা ভাবার জন্য আমি বসে নেই রাফি। একান্তই যদি কাউকে নিয়ে ভাবতে হয় তাহলে আমি তোর কথা ভাবব। কারণ তুই আমার বন্ধু। ওর কথা কেন আমি ভাবতে যাব? রুক্ষস্বরে জবাব দিল নাইম। আশরাফি তাকে শান্ত করার চেষ্টা করে বলল, ঠিক আছে, আমার জন্যই না হয় ওর একটু কথা ভাবলি। সেটা তো ভাবছিই। আর সেই জন্যই বলছি ওই মেয়ে কোন দিন থেকেই তোর উপযুক্ত নয়। আমি তো তোকে বলেছি আরমানের সঙ্গে ওর বিয়ে হয়নি। ওকে জোর করে আটকে রেখেছে শয়তানটা। ওকে দেখে কিন্তু আমার একবারও মনে হয়নি আরমান ওকে জোর করে আটকে রেখেছে। জোর করেই যদি আটকে রাখে তবে কেন আরমানকে ও নিজের স্বামী বলে পরিচয় দিল? আশরাফি অসহায় চোখে সোহাগের দিকে চাইল। সোহাগও বিভ্রান্ত। নাইমের যুক্তিটা ফেলে দেওয়ার মতন নয়। নাইম গলা খাকারি দিয়ে বলল, তুই ওর ভালোবাসায় অন্ধ, তাই ওর সব কাজ তোর কাছে জাস্টিফাইড। কিন্তু সবার কাছে এমনটা নাও হতে পারে। তুই তো গিয়েছিলি ওর বাপের কাছে, কই তিনি তো মেয়ের অবস্থার কথা জানার পরেও একবারও মেয়েকে ফিরিয়ে নেওয়ার কথা বলেননি? কেন বলেননি জানিস? সমাজের ভয়। নাইম ব্যঙ্গাত্মক হাসল। বলল, ওসব বাহানা। সবাই তোর মতো বোকা নয়। উনি ঠিকই বুঝেছেন উনার মেয়ে কেমন। আশরাফি হতাশ মুখে চেয়ে রইল। সেদিন মধুর ওখান ফিরে ইরতিয়াজ সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। ভেবেছিল নিজের মেয়ে ওই নোংরা জায়গায় আছে, শুনলে তাকে ফিরিয়ে আনার জন্য বাবা হিসেবে নিশ্চয়ই সহযোগিতা করবেন তিনি। কিন্তু হলো তার উল্টো।
সামাজিকভাবে ছোট হওয়ার ভয়ে তিনি তার জীবিত কন্যাকে উল্টো মৃত বলে ঘোষণা দিলেন। বিস্ময়ের আগে হতভম্ব হয়ে গিয়েছিল আশরাফি। আপন জন্মদাতা পিতা কি করে এতটা স্বার্থপর হতে পারে? এতদিন মা বাবা না থাকায় নিজেকে হতভাগা ভাবত সে, কিন্তু মেহের তো তার চাইতেও বেশি হতভাগা। ওর তো বাবা থেকেও নেই। ইলিতিয়াজ চৌধুরীর প্রতি একরাশ ঘৃণা আর ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে এসেছিল আশরাফি। মনে মনে হাজারবার থুতু নিক্ষেপ করেছিল লোকটার নির্লজ্জ নিষ্ঠুর স্বার্থপরতার প্রতি, কিন্তু আফসোসের চেয়ে বেশি কিছুই করতে পারল না সে। কারণ শত হলেও লোকটা মেহেরের বাবা। বন্ধুর বিষণ্ণ মুখপানে চেয়ে নাইম মোলায়েম কণ্ঠে বলল, মেহেরের সাথে আমার ব্যক্তিগত কোন সম্পর্ক নেই, কোন শত্রুতাও নেই। যেটুকু চিনি সেটা কেবল তোর খাতিরে। তাই আমার কাছে যেটা যুক্তিসঙ্গত, যেটা ঠিক, আমি সেটাই বলেছি। বিশ্বাস কর, তুই আবার একই ভুল করছিস রাফি। ওই মেয়ে আবারও বর্ষর একটা ব্লাফ দেবে তোকে। কেন তোর এসব মনে হচ্ছে? অধৈর্য মৌন শোনালো আশরাফি কণ্ঠস্বর। কারণ ওই মেয়ে ঘর করার মতন মেয়ে নয়। তুই নিজেই ভেবে দেখ, তোর সঙ্গে ভালোবাসার নাটক করে শেষে বিয়ে করল গিয়ে বাবার পছন্দের পাত্রকে। সেই ছেলে মারা যাবার পর নতুন করে আরমান। তারপর আবার ঘুরে ফিরে তোর কাছেই আসতে চাইছে। আমি নিশ্চিত ওই মেয়েই তোকে কথাগুলো বলার জন্য সুলেখাকে শিখিয়ে দিয়েছে। খোঁজ নিলে দেখা যাবে সত্যিই আরমানের বিয়ে হয়ে গিয়েছে ওর। ও তো এখনো বলছে আরমানের সঙ্গে ওর বিয়ে হয়েছে। ওকে যেন ওর মতো থাকতে দেই। আমার কাছে ফিরে আসার কথা তো একবারও বলেনি। এসব করে তোর কাছে মহৎ হতে চাইছে। জানে নিজ মুখে বললে তুই সন্দেহ করবি, তাই তুই আমাকে কি করতে বলছিস? নাথিং। আমার যা বলার ছিল বলে দিয়েছি। তুই কি করবি সেটা তোর ব্যাপার। আফটার অল আমরা কেবল তোর বন্ধু, গার্জিয়ান নই। তোর ব্যাপারে মতামত দেওয়ার অধিকার হয়তো আমাদের আছে, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের নেই। মধুকে নিয়ে প্রতিনিয়ত নাইমের এমন গাছাড়া কথাবার্তাগুলো আর সহ্য করতে পারছিল না আশরাফি। চুলের মুঠো শক্ত করে চেপে ধরে অধৈর্য কণ্ঠে বলল, একটা মেয়ে ভাগ্যের দোষে নোংরা একটা জায়গায় গিয়ে পড়েছে, তাই বলে ওর কষ্টের কোন দাম নেই? তোরা কি চাস ও মরে যাক? ভাগ্যের দোষে? ভাগ্যের দোষে তোকে ছেড়ে গিয়েছে? আশ্চর্য, তুই এটা বললি? আই ক্যান্ট বিলিভ দিস, হতবিহ্বল শোনালো নাইমের কণ্ঠস্বর। বিস্মিত কণ্ঠে বলল, অথচ তোকে ছেড়ে চলে গিয়েছিল বলে আজ পর্যন্ত ওই মেয়েকে ক্ষমা করতে পারিনি আমি। কারণ তোর কষ্টগুলো নিজের চোখে দেখেছি। কিন্তু এখন তো দেখছি যার জন্য করি চুরি সেই বলে চোর। তুই তো সব ভুলে গিয়েছিস। ওই মেয়ে তোর সঙ্গে কি কি করেছে সব ভুলে গেছিস তুই। বাহ, ভালো। মহৎ প্রেমিক, খুব ভালো। শেষটায় অনেকটা ঠাট্টার মতো শোনালো নাইমের কণ্ঠস্বর। রাগতে গিয়ে নিজেকে শান্ত করে নিল আশরাফি। তিরস্কারটা গায়ে মাখল না। বন্ধুর রাগটা ঠিক কোন জায়গায় এবার বোধহয় বুঝতে পেরেছে সে। চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে মনে মনে একটাই প্রার্থনা করল, সে তার বন্ধুটি যেন সারা জীবন এমনই থাকে। তাকে যেন কোনোদিন আশরাফির মতো কষ্ট সহ্য করতে না হয়। নতুবা সেও বুঝত কেন মেহেরকে ব্রথেলে দেখে আশরাফির রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, কেন তাকে না পাওয়ার যন্ত্রণায় প্রতিনিয়ত ছটফট করছে আশরাফি। কেন এত কিছুর পরেও পাগলের মতন মেহেরকেই চায় সে, কিন্তু তবুও আশরাফি কখনো চাইবে না তার বন্ধুর জীবনে কখনো এমনটা ঘটুক। কারণ এই যন্ত্রণা বড় মারাত্মক, মৌমাছির হুলের মতো প্রতিনিয়ত দংশন করে। এখনো নাইম পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ, কারণ ভালোবাসার যন্ত্রণা তাকে উপলব্ধি করতে হয়নি। সারা জীবন যেন এমনটাই থাকে। নাইমের কথার জবাবে শান্ত সুরে বলল, যাকে নিয়ে তোদের এত অভিযোগ সে কিন্তু মুখ বুঝে সব মেনে নিয়েছে। একবারও আমার কাছে ফিরে আসার কথা বলেনি। আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলেছি, তবুও সত্যিটা স্বীকার করেনি। অথচ তোরাও জানিস, ও যদি মুখ ফুটে একবার ফিরে আসার কথা বলতো, পৃথিবীর অন্য কারো কথা শোনার প্রয়োজন আমার পড়ত না। এরপরেও কেন তোর মনে হয় ওর মহৎ সাজতেন চাইছে? নাইম হাল ছেড়ে দিয়ে বলল, আমি আর এই বিষয়ে কিছুই বলবো না। তুই হয়তো আমার ওপরে বিরক্ত হচ্ছিস, কিন্তু বিশ্বাস কর, তুই যদি ওকে নিয়ে সত্যি সুখে থাকতে পারিস আমার কোন আপত্তি নেই। কিন্তু আমার ভয় হয় আবারও যদি আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এই প্রশ্নের জবাবে আশরাফির তড়িৎগতিতে উত্তর দিয়ে বলল, ঘটবে না। কারণ আমি জানি মেহের এখনও আমাকেই ভালোবাসে। আমার বিরুদ্ধে নারী ও শিশু অপহরণের মামলা করেছে সে। হুঙ্কারোর দিয়ে উঠল আরমান। ভয় কেঁপে উঠল মধু। সে বলতে আশরাফিকেই বুঝিয়েছে আরমান। এত করে তাকে বারণ করে দেওয়ার পরেও ঘুরে ফিরে সাপের লেজে পা দিয়েছে আশরাফি।
আরমানের বিরুদ্ধে থানায় মামলা করেছে। আরমানের চোখজোড়া ভয়ানক লাল হয়ে আছে। নির্দেশের সুরে বলল, জিনিসপত্র গোছাও, আজই বাড়ি ছাড়ব আমরা। কিন্তু যাব কোথায়? অবাক হলো মধু। নতুন একটা বাড়ি জোগাড় হয়েছে, গম্ভীর গলায় জবাব দিল আরমান। তার ভেতরে রক্ত টকবক করছে। সামনে পেলে এই মুহূর্তেই আশরাফিকে খুন করত সে। ইতোমধ্যে লোকও লাগিয়ে দিয়েছে তাকে মারার জন্য। মধু এসব জানে কিচ্ছু না, কিন্তু আরমানের কথাবার্তায় সন্দেহ হচ্ছে তার। আরমান মানুষ ভালো নয়, মধুর সঙ্গে কিছু না করলেও এই ঘটনার পরে আশরাফিকে সে ছেড়ে দেবে না। তাই আগে থেকেই সাবধান করে দিতে হবে আশরাগী। এদিকে আরমানও আছে অন্য চিন্তায়। এখন আর মধুকেও বিশ্বাস করতে পারছে না সে। কি জানি আশরাফির সাথে হয়তো সেও জড়িয়ে আছে, অতএব বুঝে শুনে কাজ করতে হবে। নতুন বাড়ির ঠিকানাটা এই মুহূর্তে বলা যাবে না মধুকে। মধুও জিজ্ঞেস করল না। সুলেখাকে নিয়ে চুপচাপ ঘরে চলে এলো। আরমানকে নিয়ে অনেক বেশি ভয় হচ্ছে তার। লোকটা যদি সত্যি সত্যি আশরাফির কোন ক্ষতি করে দেয়। অসহ্য লাগছে মধুর। যাওয়ার সময় আশরাফির হাতে পায়ে ধরার বাকি রেখেছিল সে। কত করে বুঝিয়েছে এবার গেলে আর যেন কখনো এখানে না আসে। মধুর কথা যেন মাথা থেকে ফেলে দেয়, কিন্তু যেই কপাল যে মাথা ঘুরে ফিরে নিজের মর্জিমতনই কাজ করেছে আশরাফি। সুলেখা কাঁদো কাঁদো গলায় বলল, এবার কি হবে মধুমা? মধু জবাব না দিয়ে বলল, কি আর হবে, মরণ ছাড়া দেখছি আমার আর উপায় নেই। অতঃপর সুলেখাকে দরজার বাইরে পাহারায় বসিয়ে আশরাফিকে ফোন করল সে। দুবার রিং হওয়ার পর রিসিভ করল আশরাফির। ব্যস্ত আছি বলে সঙ্গে সঙ্গে ফোনটাও কেটে দিল। মধুর টেনশনে হাত পা কাঁপছে, বুক ধরফর করছে। আশরাফি নিজেও জানে না কতটা ভয়ঙ্কর খেলায় নিজেকে জড়িয়েছে সে। পুনরায় ফোন করল। আশরাফি রিসিভ করে নরম গলায় বলল, ব্যস্ত আছি তো, ফ্রি হয়েই ফোন দিচ্ছি তোমাকে। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করে উঠল, খবরদার ফোন রাখবে না বলছি, কথা আছে তোমার সঙ্গে। আশরাফি দীর্ঘশ্বাস ফেলল, ক্লান্ত স্বরে বলল, আচ্ছা রাখব না, বলো কি বলবে। আরমানের নামে মামলা করেছ কেন তুমি? তুমি আমাকে বাধ্য করেছ। আমি? অবাক হলো মধু। তারপর না থেমেই বলল, আমি তোমাকে বলেছি তুমি ওর নামে মামলা করো? না বলনি, কিন্তু তুমি যদি ভালোয় ভালোয় আমার সঙ্গে ফিরে আসতে রাজি হতে তাহলে আর এই ঝামেলাটা হতো না। দরকার হলে আমি আরমানকে টাকা দিয়ে দিতাম, ওর মুখবন্ধ থাকত। তুমি ওর নামে মামলা করলে যে আমি তোমার কাছে ফিরে আসব, এই কথা তোমাকে কে বলেছে? কেউ বলা লাগে না। ও একবার জেলে গেলেই তোমার সব নাটক শেষ হয়ে যাবে। ও যে তোমাকে মারার জন্য লোক লাগিয়েছে সেটা জানো? আন্দাজেই ঢিলটা ছুড়ল মধু। তাই নাকি? হাসল আশরাফি। মধু অসহ্য রাগে অভিমানে ফুপিয়ে উঠে বলল, তুমি কি চাও, আমি মরে যাই? আশরাফি ফের হাসল, বলল, এত ভয় পাওয়ার কিছু নেই। আমার সঙ্গে সোহাগ আছে, নাইমো আছে। মারা এত সোজা নাকি? এনিওয়ে, কান্না শেষ হলে ফোনটা রাখো, আমার হাতে এখন সময় নেই। কোন মহৎ কাজটা করছো শুনি, সেটা একটু পরে বুঝতে পারবে। ফোন রেখে দিল আশরাফি। মধু হতভম্ব হয়ে বসে রইল। আবার নতুন করে কি ঝামেলা বাঁধানো চেষ্টা করছে আশরাফি? উফ, ভয়ে দমবন্ধ হয়ে আসছে মধুর। চোখ বন্ধ করে প্রার্থনা করল, সেই ইয়া আল্লাহ, তুমি ওকে রক্ষা করো, ওর যেন কোন ক্ষতি না হয়। নিচতলায় পুলিশ এসেছে। মেয়েরা সব আতঙ্কিত চেহারা নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ইতোপূর্বে আরও একবার এই ব্রথেলে পুলিশ এসেছিল, কিন্তু নতুনদের কাছে এবারই প্রথম, তাই একটু বেশিই ভয় পাচ্ছে তারা। পুলিশ এসেছিল প্রায় ৩-৪ বছর আগের ঘটনা। একটা নারীবাদী সংগঠন থেকে মামলা করা হয়েছিল আরমানের বিরুদ্ধে। এরেস্ট ওয়ারেন্টও জারি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোন লাভই হয়নি। পুলিশ আসার আগেই পালিয়েছিল আরমান। এসব অপরাধীদের ইনফরমেশন দেওয়ার লোকের অভাব নেই। জায়গায় জায়গায় লোক ফিট করা থাকে তাদের। সময় মতন ফোন করে পুলিশ আসার খবরটা জানিয়ে দিয়েছিল। এবারেও তার ব্যতিক্রম হয়নি। পুলিশ আসার আগেই গোপন সূত্রে খবরটা পৌঁছে যায় আরমানের কানে, এবং আবারও পালায় সে। হাতে সময় খুব কম থাকায় মেয়েদের কাউকে সঙ্গে নিতে পারেনি। অবশ্য নেওয়ার বিশেষ প্রয়োজনও মনে করেনি। কি দরকার, শুধু শুধু সময় নষ্ট।
আপাতত কয়দিন গা ঢাকা দেওয়াটাই উত্তম। তারপর মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট খরচ করতে পারলেই এসব পুলিশি ঝামেলা মেটানো তার বা হাতের খেল। এর আগেরবারও তাই করেছিল। অবশ্য এবার যদিও শুরুতে মেয়েদেরকে সাথে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা আর হয়ে ওঠেনি। এদিকে তার খোঁজ না পেয়ে মেয়েদেরকে জেরা শুরু করে দিয়েছে পুলিশ। ঠিক জেরা অবশ্য নয়, ওদের নিজেদের সম্পর্কে টুকটাক কিছু প্রশ্ন। এই যেমন কি করে ওরা এখানে এসেছে, কত বছর ধরে এখানে আছে, কতজন আছে, এই সব টুকটাক প্রশ্ন। মধুর ইনকোয়ারি শেষ হতেই বিরক্তমুখে উপরে উঠে গেল সে। মনে মনে আশরাফির ওপর খুব রাগ হল। এত অল্প সময়ে আরমানকে ধরার জন্য পুলিশ পাঠাবে আশরাফি একথা স্বপ্নেও ভাবেনি মধু, তার ওপর নিজেও আসেনি। একটা ফোনও করে নির আগে দুশ্চিন্তায় মুখ কালো হয়ে গেল মধুর। যাওয়ার সময় আরমান বারবার করে শাসিয়ে গেছে আশরাফিকে সে ছাড়বে না, এর শেষে দেখে নেবে। কিন্তু মধু তো জানে আশরাফি হাল ছাড়ার পাত্র নয়। একবার যখন স্থির করে নিয়েছে আরমানকে জেলে পাঠাবে, তখন পাঠিয়েই ছাড়বে। কিন্তু এই চক্করে যে তার নিজের ক্ষতি হয়ে যেতে পারে সে কথাটা একবারও ভাবছে না। উপরন্তু মধুর নিষেধগুলোকেও হালকাভাবে নিচ্ছে। তাই এত কিছুর পর টেনশনে আর নিজেকে স্থির রাখতে পারল না মধু। তার জন্য আশরাফির কোন ক্ষতি হলে নিজেকে কিছুতেই ক্ষমা করবে সে। এই কথাটা আশরাফি কেন বুঝতে চায় না? কেন নিজের বিপদের কথাটা একবারও ভাবছে না সে? পাশের পানির জগ থেকে ঢকঢক করে পানি খেল মধু। তাড়াহুড়া করে আশরাফির নাম্বারে ডায়াল করল। মধুর ফোনে অপেক্ষাতেই ছিল আশরাফি। রিং হতেই মুখ হাসি ফুটে উঠল তার। রিসিভ করে হাসি মুখে টেনে টেনে বলল, হানি, সারপ্রাইজটা কেমন দিলাম? রাগে কিছুক্ষণ কথা বলতে পারল না মধু। সব ব্যাপারে আশরাফির গোয়ার্তমি তার একদমই পছন্দ নয়। মিনিট খানেক চুপ থেকেই তিক্ত কণ্ঠে বলল, তুমি পুলিশ পাঠিয়েছ কেন? সেটা তো তুমি ভালো করেই জানো। এর ফলাফল কি হতে পারে একবারও ভেবে দেখেছ? আরমান তোমাকে ছেড়ে দেবে? ওর কথা কে ভাবে? আমার বয়ই গেছে ওর কথা ভাবতে। আমি তো শুধু তোমার কথা ভাবছি। কবে তোমাকে ওই নরক থেকে বের করে আনতে পারবো সেই কথা। আমি তোমাকে কতবার বলেছি আমি ফিরব না? পাগলের কথা আমি কানে নেই না। আমি পাগল? তেতে উঠল মধু। আশরাফি ফোনের ওপাশ থেকে মিটিমিটি হাসল। মধু না থেমেই বলল, আমি মোটেও পাগল নই। আমি যা বলেছি একদম ঠিক বলেছি। পাগল তুমি? তুমি আমার কথাগুলো বুঝতে পারোনি। বুঝতে যখন পারিনি তখন ছেড়ে দাও না। কেন বারবার কানের কাছে একই কথা ঘ্যান ঘ্যান করছো? নিজের ওপর বিশ্বাস নেই? না থাকলে এত বড় বড় কথা কিসের? কেন বাধা দিচ্ছ আমাকে? আমার যা মন চায় আমি তাই করব। ঠিক আছে, করো, তোমার যা মন চায় তাই করো। কিন্তু আমি যখন বলেছি আমি ফিরব না, তার মানে আমি ফিরব না। দেখাই যাক কার দম কতদূর। খোঁচাটা হাসি মুখেই দিল আশরাফির। মধুর আগে অভিমানে দাঁতে দাঁত খিচে বলল, তুমি প্রচণ্ড নির্লজ্জ, বেহা, আত্মসম্মানহীন একজন মানুষ। তোমার মানসম্মান বলতে কিচ্ছু নেই। নেই? নতুবা এতবার করে বলার পরে আঠার মতন পেছনে লেগে থাকতে নাকি চাওটা কি তুমি? আমি নিরুদ্দেশ হয়ে যাই? যাওয়ার সময় আমাকে সঙ্গে নিলেই হবে। ওপাশ থেকে চাপা হাসির শব্দ শোনা গেল আশরাফির। তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে ঠাট্টা করার জন্য ফোন করেছি? চুপ করে গেল আশরাফি। ভদ্র ছেলের মতো ফোনের ওপাশ থেকে মাথা দোলালো সে। মধু কিন্তু থেমে রইল না। ফোনের ওপাশ থেকে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে সে। আশরাফি ফের হাসল। এত অধিকার নিয়ে ঝাড়ি দেওয়ার ক্ষমতা তো কেবল মধুরই আছে। তাকে নিরুত্তর দেখে মেজাজ আরও চটে গেল মধুর। ধমক দিয়ে বলল, কথা বলছো না কেন? কি বলবো? আমার মাথা তোমার মুন্ডু, হাল ছেড়ে দিল মেহের। আশরাফি কৃত্রিম অবাক হওয়ার ভান করে বলল, তোমার মাথা আমার মুন্ডু হতে যাবে কেন? তোমার মাথা তোমার, আমার মাথা আমার, তোমার সিদ্ধান্ত তোমার, আমার ভালোবাসা আমার। মেহের হতাশ কণ্ঠে বলল, এমন নির্লজ্জ মানুষ আমি জীবনে দেখিনি। দেখবে কি করে? আমাকে ছাড়া অন্য কারো দিকে নজর পড়ে নাকি তোমার? বুঝি বুঝি, আমি সবই বুঝি। লজ্জা শরম সত্যিই নেই তোমার, তাই না?
এভাবে কেন বলছো মেহের? একেবারেই যে লজ্জা নেই তা কিন্তু নয়। একটু হলেও বোধ হয় আছে। চুপ, একদম চুপ। সজোরে ধমক দিল মধু। আশরাফি হাসল। বলল, সুযোগ পেয়ে খুব ধমকানো হচ্ছ আমাকে, যাকে ভালোবাসো না তাকে ধমকানোর অধিকার তোমাকে কে দিয়েছে হ্যাঁ? থমকে গেল মধু। এই কথাটা কি করে বলতে পারল আশরাফি? মধু তাকে ভালোবাসে না? অতঃপর হতাশভাবে কিছুক্ষণ হাসল। বলল যে তোমাকে ভালোবাসে না তাকে নিয়েই বা কিসের এত মাথা ব্যথা তোমার? কথাটা অভিমানের। আশরাফি বুঝল। মনে মনে হাসল সে। ফিসফিস করে বলতে ইচ্ছে হলো, ভালো তুমি আমাকে বাসো মেহের, কিন্তু মুখে বলতে পারো না। বলল না। মুচকি হেসে বলল, এত কিছু আমি জানি না। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। কবে আমি সুযোগটা পাবো আর ভালো মতন তোমাকে একটা শিক্ষা দিতে পারবো যাতে তুমি দিনরাত 24 ঘন্টা উঠতে বসতে কেবল আমার নাম জপ করবে। সেই সুযোগ তোমার জীবনেও আসবে না। আরমানের ভাড়া করা গুন্ডারা যখন ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবে তখন বুঝবে কত ধানে কত চাল। কি বললে তুমি? ঠাট্টার সুরেই প্রশ্নটা করল। কি বললাম? বলতে বলতেই কেঁদে ফেলল মধু। আশরাফিকে কোনোভাবেই সিরিয়াস করতে না পেরে মুখ ফসকে কথাটা বেরিয়ে গিয়েছিল তার। শ্রুতিগোচর হতেই বুকটা ধক করে উঠল। অজানা আশঙ্কায় কেঁপে উঠল। ঝোঁকের বশে ভয়ঙ্কর একটা অলক্ষণে কথা বলে ফেলেছে সে, হতাশা গ্লানিতে নিজের মাথার চুল টেনে ধরল। চোখবন্ধ করে মিনতি ভরা কণ্ঠে আর্তনাদ করে উঠল সে, ইয়া আল্লাহ, কেন তুমি আমার মুখ দিয়ে এমন কথা বের করলে? অতঃপর চাপা কান্নায় ডুকরে উঠল সে। আশরাফি হো হো করে হেসে উঠে বলল, মধুবালার হলোটা কি? সে কেন একটা আত্মসম্মানহীন নির্লজ্জ বেহা পুরুষ মানুষের জন্য কাঁদছে? হায় অধমের বুঝি এত ক্ষমতা? মনে মনে বলল, ঠিক হয়েছে। অনেক কষ্ট দিয়েছ আমাকে। এবার আমার জন্য একটু কাঁদো। মধুর ফোন ফেলে বালিশে মাথা ঠেকিয়ে হাউমাউ করে কান্না জুড়ে দিল। তার মুখ থেকে কি করে এই অলক্ষণে কথাটা বেরোলো? মনে মনে হাজারবার সৃষ্টিকর্তা কাছে মাফ চাইল সে। অভিসম্পাত করল নিজেকে। কিন্তু কান্না কিছুতেই থামল না। আশরাফি কিছুক্ষণ অপেক্ষা করে ফোন কেটে দিল। তারপর আবার কল ব্যাক করল। ধরল না মধু। যেমনই বসেছিল তেমনিভাবে চোখের জলে বিছানায় বালিশ ভিজিয়ে ফেলল। আবার ফোন দিল আশরাফি। বেশ কিছুক্ষণ পর রিসিভ করল মধু। কি ব্যাপার? কথা বলছো না কেন? এতক্ষণেও কান্না থামেনি মধুর। উপরন্তু চাপা আর্তনাদ বেরিয়ে এলো বুক চিরে। ফুপিয়ে উঠল সে। আশরাফি ইচ্ছাকৃতভাবে তাকে ভয় দেখিয়ে বলল, হায় হায়, এবার কি হবে মেহের? তোমার কথাটা যদি সত্যি হয়ে যায়? সত্যি সত্যি যদি আমি মরে যাই? মধু জবাব না দিয়ে অসহায়ের মতো ডুকরে উঠল। আজ আর আশরাফির ঠাট্টা সইল না, যত কঠিনই হোক নারী হৃদয় বলে কথা। আকস্মিক ভয়টা কিছুতেই কাটিয়ে উঠতে পারল না সে। আশরাফির কথা শুনে কান্নার বেগ আরও বেড়ে গেল। কাঁদতেই বলল, কক্ষনো না। আশরাফি কণ্ঠস্বরে কৃত্রিম দুঃখভাব নিয়ে বলল, হতেও তো পারে মেহের। মানুষের মৃত্যুর তো কোন বিশ্বাস নেই। এই জন্যে বলি চলো দুজনে সংসার করি। তারপর আর মরে গেলেও আফসোস থাকবে না। মধু কাঁদতে কাঁদতেই অনুনয় করে বলল, দোহাই তোমার, আমার ভুল হয়ে গেছে। এমন কথা আমি আর কোনোদিন বলবো না। এবার আমাকে একটু শান্তি দাও প্লিজ, আমি আর পারছি না। শান্তি? শান্তি আশা তুমি ছেড়ে দাও। আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে থাকবে এটা আমি কি করে মেনে নেব? যত যাই করো না কেন আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। তারপর মধুর কিছু বলার অপেক্ষা না করেই ফোন রেখে দিল সে। মধু ফোন রেখে আবারও বিছানায় লুটিয়ে পড়ল। অবরুদ্ধ ক্রন্দনে বুক ভেসে গেল তার। অদূরে দাঁড়িয়ে সবই দেখছিল সুলেখা। সেও নীরবে অশ্রু বিসর্জন করে আড়ালে সরে গেল। দুদিন বাদের ঘটনা, দরজায় টোকার আওয়াজ শুনে ভেতর থেকে সাড়া দিল মধুকে। সদ্য গোসল সেরে নিজের ঘরে শাড়ি পরছিল সে। মাথায় তোয়ালে পেঁচানো। আমি হাসিমুখে জবাব দিল আশরাফি। ভেতরে ঢুকার জন্য অগ্রসর হচ্ছিল সে, মধু তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, খবরদার, এখন ভেতরে ঢুকবে না, আমি ব্যস্ত আছি। আশরাফি ভাবল তার ওপর রাগ করে না বলেছে মধু। তাই নিষেধ উপেক্ষা করে ভেতরে ঢুকে গেল সে। কিন্তু ভেতরে ঢুকতেই হতবুদ্ধি আকস্মিক লজ্জায় শরীরটা শিরশির করে উঠল। উল্টো দিকে ঘুরে শাড়ি পরছে মধু। তার শাড়ির আঁচল নিচে অবিন্যস্ত। তার ওপর সবকিছু ছাপিয়ে আশরাফির নজর গিয়ে সোজা মধুর উন্মুক্ত ফর্সা কোটিতে। মনোহারী এবং প্রচণ্ড নেশাদায়ক দ্রুত গলা খাকারি দিল সে। ভূতগ্রস্তের ন্যায় চমকে উঠে পেছনে চাইল মধু। অবাক হয়ে চেয়ে থেকে শাড়ির আঁচল টেনে নিয়ে এলোমেলো ভাবে গায়ে জড়ালো। মুখ ঘুরিয়ে নিল আশরাফি। খাটের ওপর বসে গম্ভীর মুখে বলল, এই অবেলায় গোসল করলে যে? বারণ করার পরেও ভেতরে ঢুকায় রাগ হলো মধুর। আশরাফির প্রশ্নটার জবাব বাঁকাভাবে দিয়ে বলল, আমাদের আবার বেলা অবেলা কি? আমাদের? আমাদের মানে? তুমি ঠিক কি মিন করতে চাইছো? আমাদের মানে বোঝনি? এখানে আমরা যেকজন মেয়ে আছি আমরা সবাই। আশরাফি ক্ষুব্ধ চোখে চাইল।
তাকে আঘাত করার জন্য প্রতিবারই ইচ্ছে করে এই কথাগুলো বলে মধু জানে এসব কথায় কষ্ট পায় আশরাফি, তবুও তাকে এসবই বলতে হবে। এবং প্রতিবারই এই ধরনের কথাবার্তা শোনার পর নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আশরাফি। আজকে অতিরিক্ত রাগে কোন কথা বলতে পারল না, চুপচাপ বসে রইল। মধু আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে চোখে কাজল দিল, ঠোঁটে হালকা করে একটু লিপস্টিক দিতেই প্রতিবাদ করে বলল, এত সাজগোজ কিসের জন্য? তোমার জন্য। মুখ টিপে হাসল মধু, তার কণ্ঠে ঠাট্টার সুর। এবার আশরাফির রাগত মুখে গাঢ় অভিমানের ছায়া নামল। সত্যিই যদি তার আর মেহের বিয়েটা হতো তাহলে নিশ্চয়ই তার জন্যেই এমন করে সাজত মধু। বিষণ্ণ কণ্ঠে বলল, আমার জন্য যে নয় সে আমি জানি, কিন্তু আগে তো এত সাজগোজ করতে দেখিনি। আজকে হঠাৎ দেখছি তাই জিজ্ঞেস করলাম। বললাম তো তোমার জন্য। আবার মুখ টিপে হাসল মধু, তার ঠাট্টা গায়ে মাখল না আশরাফি। বরাবরই তাকে আঘাত করে সুখ পায় মধু, আজকে আর এই নিয়ে বাড়াবাড়ি করতে মন চাইল না। তার উপর চোখে কাজল দেওয়াতে অদ্ভুত সুন্দর লাগছে মধুকে। তার কাজল চোখের মণি যেন আশরাফিকে উদ্দেশ্য করে আছে। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে আশরাফি অনুরোধের সুরে বলল, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি মেহের? আমাদের জড়িয়ে ধরার জন্য পারমিশন লাগে না। মেজাজটা আবার বিগড়ে গেল আশরাফির। যতই ভাবে মধুর সঙ্গে আর খারাপ ব্যবহার করবে না, ততই তাকে রাগানোর জন্য উঠে পড়ে লাগে মধু। আশরাফির মনের অবস্থাটা একবারও বোঝার চেষ্টাই করে না। রাগত কণ্ঠে বলল, বেছে বেছে তোমার খারাপ কথাগুলো কেবল আমাকেই শোনাতে হবে? হ্যাঁ, কারণ বেছে বেছে একমাত্র তুমিই পেছনে পড়ে আছো। কি বলেছি আমি? সামান্য একটু জড়িয়ে ধরতেই তো চেয়েছি। চাওয়াটাই তোমার ভুল হয়েছে। আমাদের কাছে কেউ চায় না, সবাই উসুল করে নেয়। রেগে গেল আশরাফি, বলল, বেশ, পারমিশন যখন লাগে না, তাহলে আজকে আমার পাওনা আমি আদায় করে নেব। অনেক সহ্য করেছি, এবার তোমার একটা শিক্ষা হওয়া দরকার। কথা শেষ করে সবেগে মধুর দিকে এগিয়ে গেল সে। ক্ষিপ্তহস্তে শাড়ির আঁচল সমেত টান দিল। ফলাফলস্বরূপ কাঁধের পিন আলগা হয়ে আঁচল খুলে গেল। লজ্জা নিবারণের জন্য সঙ্গে সঙ্গেই আঁচল মুঠোয় চেপে ধরল মধু। ভয়ার্ত বিস্ফোরিত নয়নে অবাক হয়ে বলল, এসব কি ধরনের অসভ্যতা? আশরাফির রাগে দিকবিদিক শূন্য হয়ে হাতের মুঠোয় চেপে রাখা আঁচল পুনরায় টান দিয়ে মধুকে কাছে নিয়ে এলো। তার ক্ষীণ কোটিতে সজোরে বলপ্রয়োগ করে বলল, সভ্যতা শেখাতে আমি এখানে আসিনি, অসভ্যতা করতে এসেছি। বলেছিলাম না আমি ভালোর সঙ্গে ভালো, খারাপের সঙ্গে খারাপ, তবুও কেন আমাকে রাগালে? মধুর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে ছিল সে। তাকে অবাক করে ফিক করে হেসে দিল মধু। আশরাফি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রাগে তার গা দিয়ে আগুন বেরোচ্ছে, আর এই মুহূর্তে মধু হাসছে। কাট কাট গলা প্রশ্ন করল সে, হাসছ কেন? সহজে থামে না মধুর হাসি। হাসতে হাসতেই বলল, তোমার ক্ষমতা আমার জানা আছে। ছেড়ে দিল আশরাফি, ঠেলে সরিয়ে দিল সামনে থেকে। আঘাত করলে যে কষ্ট পায় তাকে আঘাত করাই আনন্দ আছে, আত্মতৃপ্তি আছে, কিন্তু যে নিজেই আঘাতকে সাদরে আমন্ত্রণ জানায় তাকে কি করে আঘাত করা যায়? তথাপি নিজের ভাব বজায় রেখে বিড়বিড় করে বলল, নির্লজ্জ বেহা মেয়ে ক্ষমতার কথা বলছে। ক্ষমতা যদি দেখাই তবে তোমার এই হাসি থাকবে? সে কি তুমিই তো বললে তোমার অধিকার সরি পাওনা আদায় করে নেবে। তাহলে এখন কি হলো? সব রাগ ফুস হয়ে গেল। ভীতুহাদারাম। ধাত রাগে মুখ বিকৃত করে বেরিয়ে যাচ্ছিল আশরাফি। তার অক্ষমতা নিয়ে মধুর এমন নিষ্ঠুর পরিহাস সহ্য হল না। সঙ্গে সঙ্গেই মধু দুহাত মেলে পথ আগলে দাঁড়াল। পরিণাম তার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করল আশরাফি। সতর্ক করে দিয়ে বলল, এবার কিন্তু মার খাবে মেহের, সরো সামনে থেকে। সরব না। দেখি কত সাহস তোমার, মারবে, মারো। আশরাফি হাতজোড় করে বলল, ভুল হয়ে গেছে আমার, মারাত্মক ভুল হয়ে গেছে, আর কখনো এমন কথা বলবো না। তোমার কথাই ঠিক, আমি একটু ভীতুহাদারাম, দয়া করে এবারেও মতো রেহাই দাও। তাকে বেকায়দায় ফেলতে পেরে মধুর হাসি পূর্বের চাইতে প্রশস্ত হল। মুখে আঁচল চাপা দিয়ে দিয়ে বলল, রাগের বহর দেখে হেসে বাঁচি না। পারলে তো এক্ষুনি আমাকে কাঁচা গিলে খাও, সে কি আর আমি বুঝি না? মুখ দেখলেই সব বোঝা যায়। তুমি আমার সামনে থেকে সরো, আমি বেরোবো। তুমি সরাও, তবে সরব। আশরাফি এগিয়ে গেল তাকে সরানোর জন্য, কিন্তু মধুর মাথাও তো দুষ্টুমি চেপেছে। আশরাফি তাকে যেপাশে সরাতে যায় তার উল্টো দিকে সরে সে। এভাবে বেশ কয়েকবার এপাশ ওপাশ শেষে বাধ্য হয়ে তাকে কোলে তুলে নিল আশরাফি। বিছানার ওপর বসাতে গেলে তার গলা চেপে ঝুলে রইল মধু। নামাতে গেলে নামল না। আশরাফি হেসে ফেলল, বলল, হঠাৎ করেই এত মাখামাখি কিসের জন্য বলতো? উদ্দেশ্যটা কি? জবাবে মধু রহস্যজনকভাবে হেসে বলল, আছে আছে, কারণ আছে। বসো তুমি, বলছি। নীলার বাবা জনাব রায়হান সাহেব খুব রুক্ষ মেজাজ নিয়ে আশরাফির সামনে বসে আছেন। উনার মুখ দেখে মনে হচ্ছে পারলে এই মুহূর্তেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন আশরাফিকে। কিন্তু সেটা সম্ভব না।
এই মুহূর্তে আশরাফিকে বের করে দেওয়া মানে অনেক বড় একটা ভুল করে ফেলা। সেটা তিনি করতে চাইছেন না। আবার মেজাজও শান্ত রাখতে পারছেন না। আশরাফির নতমুখে বসে আছে। তার যা বলার ছিল ইতোমধ্যেই বলে দিয়েছে সে। রায়হান সাহেব হুঙ্কার দিয়ে বললেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর তুমি এখন বলছো বিয়েটা করতে পারবে না? এটা কোন ধরনের তামাশা? আমার মেয়েকে কি ফেলনা পেয়েছ? তোমাকে আমি পুলিশে দেব। আপনি চাইলে আমাকে পুলিশে দিতেই পারেন, কিন্তু তাতে তো আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়েটা হয়ে যাবে না। নতমুখেই জবাবটা দিল আশরাফি। রায়হান সাহেব সপাটে চড় তুলে এগিয়ে এলেন তার দিকে। ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তুমি আমার মেয়ের শিক্ষক না হলে এই মুহূর্তে চড়িয়ে তোমার গাল লাল করে দিতাম। অসভ্য ইতর বেয়াদব ছেলে, বিয়ে কি মশকরা? যখন খুশি হলো রাজি হবে, আবার যখন খুশি বারণ করে দেবে। আমার মেয়ের কোন মানসম্মান নেই? আশরাফি চুপচাপ বসে রইল। বিন্দুমাত্রেও প্রতিবাদ করল না। পেছনে থেকে নীলার গলা শুনে চমকে উঠলেন রায়হান সাহেব। অশ্রুসজল চোখে করুণ মুখে দাঁড়িয়ে আছে তার আদরের মেয়েটা। বাবা হয়ে এই দৃশ্য সহ্য করার মতন মানুষ তিনি নন। অতএব ক্ষিপ্ত কণ্ঠে বললেন, জালিয়াতটা কি বলছে শোন। বলছে তোকে নাকি বিয়ে করতে পারবে না। এত সোজা? আমি ছেড়ে দেব? আমিও দেখব কি করে বিয়ে না করে। আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, আমি চুপ করে থাকবো? এটা তো হতে পারে না। আড়াল থেকে আশরাফির কথাগুলো সবই শুনেছে নীলা। চোখের পানি মুছে মলিন কণ্ঠে বলল, তুমি একটু ভেতরে যাও বাবা। আমি উনার সঙ্গে একটু কথা বলবো। রায়হান সাহেব অবাক হয়ে মেয়ের দিকে চাইলেন। প্রতিবাদ করে উঠে বললেন, কোন কথা বলার দরকার নেই। যা বলার আমি বলবো। প্লিজ বাবা। অনুনয় করল নীলা। মেয়ের অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও ভেতরে চলে গেলেন রায়হান সাহেব। নীলা আশরাফির মুখোমুখি গিয়ে বসল। তার চোখের দিকে তাকানোর সাহস হলো না আশরাফির। অপরাধীর মতো মাথা নিচু করে মেঝের দিকে চেয়ে রইল সে। নীলা বৃথা হাসার চেষ্টা করে বলল, কেমন আছেন আপনি? ভালো। মেহের? তিনি কেমন আছেন? মুখ তুলে চাইল আশরাফি। তার চোখে মুখে বিস্ময় ক্ষণকাল স্তব্ধ থেকে বলল, ও ভালোই আছে। নীলা কান্না চাপতে নিচের ঠোঁটে কামড়ে ধরল। কাপা কাপা কণ্ঠে বলল, তিনি কি আপনার কাছে ফিরে আসতে রাজি হয়েছেন? না। নীলা যেন এই উত্তরটার অপেক্ষাতেই ছিল। তাড়াহুড়ো করে বলল, তবে? আমার ধারণা আমার বিয়ে ঠিক হয়েছে বলেই মেহের রাজি হচ্ছে না। ও খুবই চাপা স্বভাবের। নিজের কষ্টের কথা কখনো মুখ ফুটে বলে না। নীলা অসহায়ের মতো চেয়ে থেকে বলল, সমস্তটাই তো আপনার অনুমান। এর বিপরীতটাও তো হতে পারে। দুদিন আগের ঘটনা। মধুর উপর রাগ করে বেরিয়ে আসার সময় আশরাফির হাত চেপে ধরল মধু। তাকে অবাক করে দিয়ে বলল, আমাকে রেখেই যাবে? হতবিহ্বল হয়ে তার দিকে চেয়ে রইল আশরাফি। মধুর মুখে মিটিমিটি হাসি। বলল, কি হলো? আশরাফির ঠিক বিশ্বাস করতে পারছিল না। মধু কি ঠাট্টা করছে নাকি সত্যি? বলল, কি? কি আবার? যাওয়ার কথা বলেছি? আশরাফি তখনও বিশ্বাস করতে পারছিল না। ফ্যালফ্যাল করে মধুর দিকে চেয়ে রইল সে। মধু দুপা এগিয়ে গেল তার দিকে। দুহাতে আশরাফির গলা জড়িয়ে ধরে বলল, সত্যি বলছি আমি যাব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি একা যাব না। মানে? মানে এখানকার যত মেয়ে আছে সবার একটা ব্যবস্থা করে দিতে হবে। ওরা আমাকে মা ডাকে। ওদের একা ফেলে আমি যাই কি করে? আশরাফি হাসল। বলল, আরমানের বিরুদ্ধে যেই মামলাটা করা হয়েছে তাতে আমার সাথে কিছু নারীবাদী সংগঠনও যুক্ত আছে। বাড়িটা সরকার সিল করে দেওয়ার পর এখানকার সব মেয়েদের কর্মসংস্থানের দায়িত্ব ওরাই নেবে বলেছে। কিন্তু আমার আরও একটা শর্ত আছে। বলো। তুমি নীলাকে বিয়ে করবে। আমি আমার মতো করে নিজের ব্যবস্থা করে নেব। এতক্ষণে মধুর রাজি হওয়ার আসল কারণটা বুঝতে পারল আশরাফি। হাসি হাসি মুখটা কালো হয়ে গেল তার। তার গলা জড়িয়ে রাখা মধুর হাত দুখানা সরিয়ে দিল। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সম্ভব না। আমার জন্যেও নয়। তুমি তো বলছিলে আমি এখান থেকে বেরোলেই তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সেজন্যই তো আমি রাজি হয়েছি। কিন্তু এখন তুমি বলছো সম্ভব না। কেন? তার মানে তোমার মূল উদ্দেশ্য আমাকে এখান থেকে বের করা নয়, আমাকে নিজের করে পাওয়া? আশরাফি বুঝল তার কথার জালে তাকে ফাঁসিয়েছে মধু। হতাশ কণ্ঠে বলল, কেন? আমার ভালোবাসার কোন মূল্য তোমার কাছে নেই মেহের? কেন তুমি বারবার আমাকে এভাবে অপমান করো? মনে মনে সব বুঝলেও কৃত্রিম রেগে যাওয়ার ভান করল মধু। গম্ভীর গলায় বলল, সব তো তোমার ইচ্ছেমতো হতে পারে না। কেন তোমার জন্য সারা জীবন লোকের কাছে আমাকে খোটা শুনব? এখানে সবাই পতিতা, কেউ কাউকে ছোট করে না। কিন্তু বাইরের জগৎ আলাদা। সেখানে সবাই প্রতিনিয়ত তোমার সঙ্গে আমার তুলনা করবে। পদে পদে আমাকে শুনতে হবে তুমি বড়, তুমি মহান। আমি তোমার চাইতে অনেক বেশি নীচহীন। কেন আমি এসব সহ্য করব? নিজের ইচ্ছেতে তো আমি এখান থেকে যেতে চাইছি না। তুমি বাধ্য করছো। তাই আমি চাই না কেউ তোমার জন্য আমাকে কথা শোনাক। কেউ তোমাকে কথা শোনাবে না মেহের।
আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। কেন? কেন আমি সারা জীবন এভাবে পালিয়ে পালিয়ে বাঁচব? আশরাফি এগিয়ে গেল মধুর কাছে। বলল, তবে তুমিই বলে দাও আমি কি করব? নীলাকে বিয়ে করো। তুমিও শান্তিতে থাকতে পারবে, আমিও নিজের মতো করে থাকতে পারব। তাকে ছেড়ে দিল আশরাফি। অভিমানী কণ্ঠে বলল, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ মেহের। এর জন্য হয়তো একদিন তোমাকে পস্তাতে হবে। কথা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। গটগট করে বেরিয়ে গেল। মধু মূর্তির মতন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এরপর আর কি দিয়ে আশরাফিকে বোঝাবে সে? এত কিছুর পরেও ঘুরে ফিরে বারবার তার কাছে আসে মানুষটা। আর কত দুঃখ দেওয়া যায় একটা মানুষকে, এবার না ফিরলে যে অন্যায় হয়ে যাবে। বসে বসে পুরনো কথাগুলো ভাবছিল আশরাফি। তাকে নিরুত্তর দেখে পুনরায় প্রশ্ন করল, নীলা কি হলো, চুপ করে আছেন যে? কেন আপনার মনে হচ্ছে বিয়েটা ভেঙে দিলেই উনি আপনার কাছে ফিরবেন? কারণ শেষবার তার সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম ও আমাকে খুব ফোর্স করেছিল তোমাকে বিয়ে করার জন্য। ইমোশনাল ব্ল্যাকমেইল করেছিল। তাতে কি হয়েছে? এতে কি কোনোভাবে প্রমাণ হয় যে উনি এখনো আপনাকে ভালোবাসেন? শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে আপনি বিয়ে ভাঙতে চলে এলেন? কেন? হতেও তো পারে সত্যিই আপনার প্রতি উনার আর কোন ফিলিংস নেই। আপনি না বুঝে অন্ধকারে ঢিল ছুঁড়ছেন। তুমিও তো অনুমান করেই বলছো নীলা। এও তো হতে পারে তোমার কথাগুলো ভুল। আমার ধারণাটাই সঠিক। নীলা সম্মতিসূচক মাথা দোলালো। সে জানে তার কথাগুলো সত্যি। মিনতিভরা কণ্ঠে বলল, কিন্তু আমরা কেন এসব হতে পারে নিয়ে বসে আছি বলুন তো? যে আপনাকে চায় না আপনি কেন তার পিছনে পড়ে আছেন? যে আপনাকে চায় আপনি তাকে গ্রহণ করুন বলতে বলতেই ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেলল নীলা। ইউনিভার্সিটির গুরুগম্ভীর প্রকৃতির স্যারের তার প্রতি ক্ষণিকের ভালোলাগাটুকু যে দিনে দিনে এতটা কঠিন ভালোবাসায় রূপ নেবে সে নিজেও বুঝতে পারেনি। কিন্তু এখন আর ফিরে আসার পথ নেই। মন প্রাণ দিয়ে মানুষটাকে ভালোবাসে সে। তাই নিজের আসন্ন দুরবস্থার কথা ভেবে কিছুতেই কান্না চেপে রাখতে পারল না সে। ছোট শিশুদের মতো কান্না জুড়ে দিল। আশরাফির দীর্ঘশ্বাস ছাড়ল। কষ্ট হচ্ছে তার। মেয়েটাকে অনেক বেশি দুঃখ দিচ্ছে সে। নরম গলায় বলল, আমি তোমার ভালোবাসাকে শ্রদ্ধা করি নীলা। আমি এও জানি তোমার চাওয়াটা ভুল নয়। কিন্তু আমি নিরুপায়, সব দোষ আমার। আমি অক্ষম। আমি মতিচ্ছন্ন, নতুবা তোমার পাহাড়সম ভালোবাসা কেন আমি গ্রহণ করতে পারছি না। মেহের সত্যিই আমার বুদ্ধিভ্রষ্ট করে দিয়েছে। নিজেকে সত্যিই খুব নগণ্য মনে হচ্ছে। নীলা চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আপনার কোন দোষ নেই জেনেও শুধুমাত্র আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য কেন নিজের ঘাড়ে সব দোষ চাপাচ্ছেন বলুন তো? আপনি নিজেও জানেন দোষটা আসলে কার। আমার ভালোবাসাটা কতটা একতরফা। কোনোদিন কোন এক মুহূর্তের জন্যেও আপনি আমাকে ভালোবাসেননি। আমার ভালোবাসায় সাড়া দেননি। অথচ তারপরেও আমি নিষ্ঠার সাথে ভালোবেসে গেছি আপনাকে। আমিই ভুল। ফের কেঁদে ফেলল নীলা। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? নীলার চোখের পানি বাস্তবিক বড় পীড়া দিচ্ছিল আশরাফিকে। কোথাও যেন মনে হচ্ছিল মেয়েটার সাথে অন্যায় করছে সে। নিজেকে সামলে নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। বলল, আমি আসি নীলা। ভালো থেকো তুমি। নীলা জবাব দিল না। যেমনই বসে ছিল তেমনই বসে রইল। আশরাফি বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সিংহের ন্যায় গর্জন করে উঠলেন রায়হান সাহেব। বাসার ভৃত্যকে নির্দেশ দিলেন গেটে তালা দেওয়ার জন্য। আজ এই মুহূর্তেই আশরাফির সঙ্গে নীলার বিয়ে দেবেন তিনি। কারো কথা শুনবেন না। নির্দেশ দেওয়ার পর আর এক মুহূর্তও দেরি হলো না। সঙ্গে সঙ্গেই তালা পড়ে গেল গেটে। আশরাফি বিস্ফোরিত নয়নে হতবিহ্বল হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। রায়হান সাহেব কাজী ডাকতে লোক পাঠিয়েছেন। তার মেয়েকে তিনি কিছুতেই কষ্ট পেতে দেবেন না। বুঝিয়ে কাজ না হলে বলপ্রয়োগ আসল অস্ত্র। নীলা মেঝেতে বসে সোফায় মাথা এলিয়ে দিয়ে মূর্তির মতো বসেছিল। আশরাফির তার পাশে গিয়ে বিস্মিত কণ্ঠে বলল, তোমার বাবা এসব কি করছেন নীলা? তুমি উনাকে বারণ করো। আমি কিছুতেই তোমাকে বিয়ে করতে পারবো না। নীলা টুশব্দটিও করল না। মাথা নিচু করে রাখায় তার মুখ দেখতে পাচ্ছে না আশরাফি। পুনরায় অসহায় কণ্ঠে বলল, প্লিজ নীলা। তুমি তোমার বাবাকে বোঝাও। তিনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু বিয়ে আমি করতে পারবো না। তথাপি কোন জবাব এলো না নীলার। উপুর হয়ে পড়ে রইল সে। রায়হান সাহেব আর চোখে সবই দেখছিলেন। কাছে এসে মেয়ের মাথা হাত রেখে আশ্বাস দিয়ে বললেন, ওঠ মা, তৈরি হয়ে নে। আমি কাজী ডাকতে লোক পাঠিয়েছি। অনেকক্ষণ বাদে ধীরে ধীরে মাথা তুলল নীলা। করুণ মুখে বাবার দিকে চাইল। রায়হান সাহেব হাসলেন। বললেন, আমার মেয়ের খুশির জন্য আমি সব করতে পারি। তোর কোন ভয় নেই মা? বাবা জড়িয়ে ধরে কেঁদে ফেলল নীলা। পাশে বসে থাকা আশরাফির উপস্থিতি যেন সম্পূর্ণ উপেক্ষিত। অতঃপর আশরাফিকে কিছু বলার সুযোগ না দিয়ে তৈরি হতে চলে গেল সে। অবাক হয়ে চেয়ে রইল আশরাফির। উত্তেজনায় মাথা কাজ করছে না তার। কি থেকে কি হয়ে যাচ্ছে। নীলা কি করে এমন করতে পারে?
তার কেবলই মনে হচ্ছিল স্বপ্ন দেখছে সে, দুঃস্বপ্ন, ভয়াবহ দুঃস্বপ্ন। মিনিট 10 বাদেই উপরতলা থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। রায়হান সাহেব এবং তার স্ত্রী নীলার নাম ধরে চিৎকার করে কাঁদছেন। ভৃত্যরা সব দৌড়াদৌড়ি করছে। ঘাবড়ে গেল আশরাফি, বুকের ভেতর অশনি সংকেত বেজে উঠল। নীলা কিছু করে বসে নিত। কি হয়েছে সেটা দেখার জন্য দ্রুত উপরে গেল সে। স্টেজে বক্তৃতা দেওয়ার জন্য বসে আছে মধু। সামনে বিভিন্ন নারীবাদী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী, মিডিয়ার লোকজনও আছে। মিডিয়ার লোকজন বলতে জার্নালিস্ট শ্রেণীর লোকজন। তাদের পাশে সম্মুখের সারিতে একেবারে মধ্যমণি হয়ে বসে আছে আশরাফি। হাতের রাখা ফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ, তার চিন্তা অন্যদিকে। আর কিছুদিনের মধ্যেই ব্রোথেলটা সরকার দখলে নিয়ে নেবে। তাই সরকারি আদেশ না পাওয়া পর্যন্ত মেয়েদের কাউকে স্থানান্তর করা যাচ্ছে না। যদিও ব্যাপারটা একদমই ভালো লাগেনি আশরাফির। আরমান পালানোর পর আর একটা মুহূর্তও মধুকে ওই নোংরা জায়গায় রাখতে রাজি ছিল না সে। কিন্তু উপায় নেই। সরকারি আদেশ। আজকের ব্রিফিংয়ে মধু এবং মধুর মতো মেয়েদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, যেমন কিভাবে তারা এখানে এসেছে, কার মাধ্যমে এসেছে, তাদের ওপর কী ধরনের শারীরিক নির্যাতন করা হতো, এখানে কোন শ্রেণীর লোকজন বেশি আসতো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সবাই নিজ নিজ অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছে। মেয়েদের জীবন কাহিনী বর্ণনা ছাড়াও এখানকার মোট 23 জন মেয়ের কর্মসংস্থানের ব্যাপারে নতুন একটা সমিতি গঠনের যে প্রস্তাবনা আশরাফির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তার নাম এবং তালিকাভুক্ত মেয়েদের লিস্ট জমা নেওয়া হয়েছে মধুর কাছ থেকে। মেয়েদের মতামতের ওপর ভিত্তি করে সমিতির প্রধান হিসেবে মধুকেই নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের জীবন বৃত্তান্ত বর্ণনা দেওয়ার পর সমিতির ব্যাপারে বক্তৃতা দেওয়ার জন্য স্টেজে উঠল মধু। মেয়েরা সবাই দারুণ খুশি, নতুন করে আশার আলো খুঁজে পেয়েছে সবাই। একটা সুস্থ জীবনকে না চায়? সবাই তো চায় একটু সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে। নিজের জীবনের কথা বলতে গিয়ে বারবার আত্মবিস্মৃত হলো মধু। সে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি তার মতো ধনাঢ্য পরিবারের মেয়ের জীবনে এমন দিন আসবে। তার আপনজনেরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু এমনটাই হয়েছে। স্বার্থের লোভে প্রিয়জনরা অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। এদের মধ্যে আপন জন্মদাতা পিতাও বাদ যাননি। এর জন্যেও হয়তো অনেকাংশে আমাদের সমাজই দায়ী। এই সমাজ পতিতাদের ভালো চোখে দেখে না। এই কলুষিত সমাজ মেহেরদের মধুবালা হয়ে উঠার জন্য হাজার পথ সৃষ্টি করলেও মধুবালাদের মেহের হয়ে উঠাতেই তাদের যত আপত্তি। তাদের জাতাকলে পিষ্ট হয়ে নির্মম নিয়তির শিকার হতে হতে ভাগ্যদোষে ভুক্তভোগী অসহায় মধুবালাদের। বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে মধু আশরাফির দিকে এক ঝলক চাইল। গম্ভীর মুখে বসে আছে মানুষটা। কি যেন ভাবছে। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে কাটিয়ে অবশেষে বলেই ফেলল মধু, আমার জীবনের এই কলঙ্কজনক অধ্যায় থেকে বেরিয়ে আসার পেছনে সমস্ত অবদান আমার স্বামীর, জনাব আশরাফি বিন আবদুল্লাহ। তিনি না থাকলে আমার মতো মেয়েদের, এই সমতির সমস্ত দুঃখী মেয়েদের এই দুর্বিষহ জীবন থেকে পরিত্রাণের কোন উপায়ই ছিল না। সারা জীবন একটা নষ্ট জায়গায় পচে মরতাম আমরা। তাই আমি আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞ। সাথে সাথেই করতালিমুখর হয়ে উঠল বিশাল অডিটোরিয়াম। সবগুলো ক্যামেরা আশরাফির দিকে ঘুরে গেল। আশরাফি হাতের মুঠোয় থুতনি চেপে ধরে চুপচাপ বসে রইল। মধু হাসল। সাহস করে কথাটা বলতে পারবে সে নিজেও ভাবতে পারেনি। কিন্তু বলার পর ভীষণ আত্মতৃপ্তি লাগছে। বক্তৃতা শেষে মঞ্চ থেকে নেমে এলো সে। আশরাফি হাতের ফোন পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। মধুর দিকে তাকিয়ে সপ্রতিভ হেসে বলল, এ কি করলে মেহের? সবার সামনে আমাকে স্বামী বলে পরিচয় দিলে? এবার যে বিয়ে না করে উপায় নেই? সবাই শুনেছে তুমি আমার বউ, চাইলেও আর না করতে পারবে না। মধু হাসল। বলল, সারাক্ষণ জোকের মতো পিছনে লেগে থাকলে না করে উপায় আছে? আশরাফির সঙ্গে অলিখিত চুক্তি হয়েছিল মধুর। আশরাফি বিয়ে করুক বা না করুক, মধুকে মধুর মতো থাকতে দিতে হবে। আশরাফির কাছে ফিরে যাওয়ার জন্য তাকে কোনোরকম জোর করার যাবে না। নতুবা সে ব্রোথেল থেকে বেরিয়েই যেদিকে দুচোখ যায় চলে যাবে। আশরাফির সাথে কোন যোগাযোগ রাখবে না। তার হুমকিতে বাধ্য হয়ে অগত্যা আশরাফিকে সব শর্ত মেনে নিতে হয়েছিল। কিন্তু মধুর মুখ থেকে স্বামী শব্দটা শুনে বেশ অবাক হলো সে। সুযোগটা কাজে লাগালো। এই সুযোগ প্রিয়তমার মুখ থেকে ভালোবাসি কথাটা আদায় করে নেওয়া যাবে। এক মুহূর্তও দেরি না করে বিজ্ঞের ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, বুঝি আমি সবই বুঝি। ভাবটা তুমি শুধুই নাও। কচু, বুঝেছ তুমি? মাছ জালে আটকা পড়েছে ভেবে আশরাফি ব্রজরা দুষ্টুভাবে নাচিয়ে বলল, ঠিক আছে তাহলে তুমিই বলো, আমাকে স্বামী বলে পরিচয় দিলে কেন? কেন, আমি কি তোমার স্বামী? জবাবে মধু তাকে হতাশ করে দিয়ে বলল, আমার মর্জি। কেন? তোমার মর্জি মতন আমাকে কেন চলতে হবে? কে হই আমি তোমার? মধু হাসল। বলল, চলতে হবে কেন? হুহো, চলতে হবে মানে হবে। কেন হবে? সেই প্রশ্ন করার অধিকার আমি কাউকে দেইনি, মনে রাখবে আমার সেবাই তোমার কর্তব্য। হাল ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল আশরাফি। এত কিছুর পরেও মধুর মুখ দিয়ে ভালোবাসি শব্দটা বের করতে পারল না সে। মধু যে সবার চাইতে আলাদা।
সর্বসম্মুখে আশরাফিকে স্বামী বলে স্বীকার করে নিতে পারবে, কিন্তু একা আশরাফিকে ভালোবাসি বলতেই তার যত কষ্ট তাকে ছটফট করাতে পারলেই যেন সবচেয়ে বেশি খুশি হয়। কিন্তু এত কিছুর পরেও আশরাফির ক্লান্তি আসে না। এমনি করে আরো 1000 বছর মধুকে ভালোবেসে যেতে পারবে সে। মুচকি হেসে কুর্নিশ করার ভঙ্গিতে বলল, যথা আজ্ঞা। মধুও হুকুম করার ভঙ্গিতে বলল, হ্যাঁ, এবার আমাকে বাড়িতে নিয়ে চলো। বোকা ধরনের মিষ্টি একটা হাসি উপহার দিল আশরাফি, ভাবখানা এমন যেন সে অনেক আশা করেছিল শেষমেশ মধু তাকে ভালোবাসি বলবে, কিন্তু সেটা হলো না দেখে মনে মনে ভীষণ দুঃখ পেয়েছে সে, কিন্তু মুখে প্রকাশ করতে চাইছে না। তাই চুপচাপ গাড়ির পেছনে দরজা খুলে হাত ইশারায় ভেতরে ঢোকার নির্দেশ দিল মধুকে। তার কাচুমাচু চেহারা দেখে হাসল মধু। মনে মনে হাজারবার বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু মুখে বলল না। কারণ সে চায় আশরাফি এমনি করে সারা জীবন তার মুখ থেকে ভালোবাসি শোনার আকাঙ্ক্ষায় ছটফট করুক। এমনি করে সারা জীবন তার পেছনে লেগে থাকুক, তাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় উতলা হোক। এসব দেখে আনন্দ পায় মধু। ভীষণ আনন্দ পায়, কেউ একজন নিজের সর্বস্ব দিয়ে তাকে চাইছে ভাবতেই আত্মতৃপ্তিতে বুকটা ভরে যায়। অথচ সে জানে না, তাকে খুশি করার জন্যই আশরাফির সব জেনে বুঝেও না বোঝার ভান করে থাকে, তার মুখের হাসি দেখার জন্যই নিজের মনের কথাগুলো সব লুকিয়ে রাখে। দুদিন ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছে নীলা। রায়হান সাহেব মেয়ের মতিগতি কিছুই বুঝতে পারছেন না। তার মেয়েটা কি শেষমেশ পাগল হয়ে যাবে? সারাদিন ঘর অন্ধকার করে বসে থাকে, রাত হলে কি যেন বিড়বিড় করে। গতকাল রাতে অস্ফুট গঙ্গানির আওয়াজও পেয়েছেন মেয়ের ঘর দেখে। অথচ এসব দেখেও চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারছেন না তিনি। নীলা নিজ দায়িত্বে আশরাফিকে সেদিন পালাতে সহযোগিতা করেছিল। অথচ আশরাফি নিষ্ঠুর পাষণ্ডটা একবারও বুঝল না কতটা যন্ত্রণা, কতটা কষ্ট বুকে চাপা দিয়ে কাজটা করেছে নীলা। শেষ মুহূর্ত পর্যন্ত সে আশা করে বসেছিল আশরাফির হয়তো যাবে না। হয়তো তাকে বিয়ের পোশাকে দেখে মায় পড়ে যাবে, একটা মেয়ে সাধ করে তার জন্য বউ সেজেছে, তাকে ছেড়ে যেতে একটু হলেও কষ্ট হবে আশরাফির, কিন্তু না, সেসব কিছুই হলো না। আশরাফির তার দুহাত ভর্তি ভালোবাসাকে নিষ্ঠুরভাবে পদদলিত করে বেরিয়ে গেল। একবার পিছু ফিরে চাইল না পর্যন্ত, কি নির্মম, কি পাষণ্ড। সে বেরিয়ে যাওয়ার পরপরই মূর্ছা গেল নীলা। তারপর থেকেই টাকা দুদিন ঘরবন্দি করে রেখেছে নিজেকে। কারো সঙ্গে কথাবার্তা বলছে না। সারাক্ষণ একা একা। রায়হান সাহেব ভয় রাতে ঘুমাতে পারেন না। মেয়েটা অত্যাধিক শোকে যদি উল্টোপাল্টা কিছু করে বসে। এই ভয় রাত জেগে মেয়ের ঘরের সামনে বসে থাকেন তিনি। তার এই একটিমাত্র মেয়ে। এর মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারেন তিনি। নীলা যদি সেদিন নিজে আশরাফির পক্ষ না নিত, তবে কারো ক্ষমতা ছিল রায়হান সাহেবের হাত থেকে আশরাফিকে রক্ষা করে। যে করেই হোক নীলার সঙ্গেই আশরাফির বিয়েটা দিতেন তিনি। কিন্তু মেয়েটা জেনেশুনে নিজের সর্বনাশ করেছে, এখন আর চাইলেও কিছু করা সম্ভব না। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে মধু। পরনে শতচ্ছিন্ন শাড়ি। উঠে বসার শক্তিটুকু নেই। সারা গায়ে আঁচড়ের দাগ। আশরাফি সারা গায়ে কাটা দিয়ে উঠল। থরথর করে হাঁটু কাঁপছে তার। কপাল ঘামছে। নাইমের বিয়ে উপলক্ষে তাদের গ্রামের বাড়িতে যেতে হয়েছিল তাকে। ফিরে এসেই মধুকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। যদিও বাড়ি খালি করার জন্য সরকারিভাবে কোন আদেশ দেওয়া হয়নি, তথাপি সব ব্যবস্থা করে ফেলেছিল আশরাফি। কিন্তু হঠাৎ করেই এই সর্বনাশটা ঘটবে সে স্বপ্নেও ভাবেনি। আরমান পলাতক অবস্থায়ও এত বড় সাহস করবে এই কথা কারোর মাথাতেই আসেনি। হাঁটুমুড়ে মধুর সামনে বসল সে। আধবোঝা চোখ মেলে চাইল মধু। ক্ষীণস্বরে ফুপিয়ে উঠে বলল, আমার সব শেষ হয়ে গেছে। আরমান আমাকে শেষ করে দিয়েছে। তার ক্রন্দনরত অসহায় মুখখানা দেখে শরীরের সমস্ত রক্ত টগবগ করে উঠল আশরাফির। টলমল করতে থাকা চোখের পানি সমতে মধুকে বুকে টেনে নিল সে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার দুহাতে তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। মধু আহত ভাঙাস্বরে আবারও ফুপিয়ে উঠল, আমার সবকিছু শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে, আমি অপবিত্র হয়ে গেছি। শয়তানটা আমাকে অশুচি করে দিয়েছে। তোমার মেহের আর তোমার রইল না। ভোররাতের দিকে ঘটনাটা ঘটিয়েছে আরমান। বাড়ির পেছনের রাস্তা দিয়ে ভেতরে ঢুকে মধুর ঘরে ঢুকেছে সে। ছোটবেলা থেকে এই বাড়িতে থাকার কারণে বাড়ির কলকব্জা সব চেনা আছে তার। তাই অন্ধকারেও মধুর ঘর খুঁজে বের করতে খুব বেশি অসুবিধে হয়নি। নিঃশব্দে ঘরে ঢুকে মুখ বেঁধে ফেলল মধুর। রাগটা মূলত আশরাফির ওপরে থাকলেও সেটা মেটায় মধুর ওপর। এতদিনের সব সংকোচে ভয় কাটিয়ে চড়াও হয় মধুর ওপর। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় অসহায় মধুর অস্পষ্ট আর্তনাদ কেউ শুনতে পায়নি। নিজের কামনা বাসনা মিটিয়ে মধুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে রাতের আধারেই আবার পালিয়ে যায় শয়তানটা। সুলেখার কাছ থেকে খবর পেয়ে নাইমের বিয়ে ফেলে রেখে রাত দুপুরেই ছুটে এসেছে আশরাফি। মধুর কথার জবাবে পাঁচকোলা করে কোলে তুলে নিল তাকে। চোখ ভর্তি পানি নিয়ে সান্ত্বনার সুরে বলল, কিচ্ছু শেষ হয়নি, তুমি আমার ছিলে, আমারই আছো।
আমি এখনো তোমাকে ভালোবাসি কথা শেষ করে মধুর তপ্ত ওষ্ঠা ধরে স্নেহের চুমু খেল সে। মধুর তার বাহু চেপে ধরে হু হু করে কেঁদে উঠে বলল, কেন তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে? কেন গিয়েছিলে? কেন আমার এত বড় সর্বনাশ করলে? দুকরে কেঁদে উঠল মধু, তার বাঁধভাঙ্গা অসহায় আর্তনাদ আশরাফির সমস্ত শরীরকে বিবশ করে দিল। নিস্তব্ধ শূন্য দৃষ্টিতে মধুর চেয়ে রইল সে। সব দোষ তার দোষেই মধুকে এতটা সাজা ভোগ করতে হয়েছে। কেন সে মধুকে একা রেখে গেল? কেন একবারও তার নিরাপত্তার কথাটুকু ভাবল না? বা হাতটা মধুর মাথায় রেখে আর্দ্র কণ্ঠে বলল, ঠিকই বলেছ তুমি, সব দোষ আমার, আমি তোমার সব দুঃখের কারণ, আমার জন্যই তোমার এত বড় সর্বনাশ হলো। হাউমাউ করে কেঁদে ফেলল মধু। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে দোষের বোঝা মাথায় নিচ্ছে মানুষটা। কেন মধুর ভাগ্যটা এমন হলো? কেন এতদিন বাদে সে আশরাফির কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতেই এত বড় সর্বনাশটা হলো? তার চোখের পানিতে আশরাফির বুক ভিজে একাকার হয়ে গেল। তবুও কান্না থামল না। আশরাফির শার্ট খামছে ধরে আর্তনাদ করে বলল, আমার সাথেই কেন এমন হলো? কেন আমি তোমার হতে পারলাম না? কেন? জ্বরে শরীরটা থরথর কাঁপছিল মধুর। আহত পক্ষীসাপকের ন্যায় তাকে বুকের মাঝে আড়াল করে নিল আশরাফি। শান্ত করার চেষ্টা করে বলল, কিচ্ছু হয়নি। কেন তুমি নিজেকে দোষ দিচ্ছ? ভাগ্যের ওপর কারো হাত নেই। কে বলেছে তুমি আমার হওনি? তুমি তো আমারই। আমার যে নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এই অপবিত্রতা নিয়ে আমি কখনো তোমার কাছে যেতে পারবো না। আশরাফি পুনরায় তাকে সান্ত্বনা দিয়ে বলল, তবে আমি যাব তোমার কাছে। তোমাকে নিয়ে আমার কোন সংশয় নেই, তুমি আমার ভিতর বাহির অন্তর সব জায়গায় আছো। বাহিরের রূপটা তো কেবল বাহিরকেই ভোলায়। অন্তরকে তো অন্তর দিয়ে বশ করতে হয়। তুমি আমার অন্তর জুড়ে বিরাজ করছো মেহের পৃথিবীতে, আমি সবথেকে বেশি ভালো তোমাকে বেসেছি। তুমি ভিন্ন অন্য কাউকে আমি কখনো কোনোদিন কোন এক মুহূর্তের জন্যেও চাইনি। তুমি যদি মেহের হও তবে আমি তোমাকে মেহের রূপে ভালোবেসেছি। আর তুমি যদি মধুবালা হও তবে আমি তোমাকে মধুবালা রূপেই ভালোবেসেছি। তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্রেও কমেনি। তার দুদিন বাদের ঘটনা। রাত 1:30 খাটের ওপর মধুর পাশে শুয়ে আছে সুলেখা। গভীর ঘুমে আচ্ছন্ন সে। কিন্তু মধুর চোখে ঘুম নেই। সে ভাবছে আশরাফির কথা। মানুষটা ঘুমিয়েছে কি না কে জানে। গত দুদিন পাগলের মতো ছুটেছে আরমানকে খোঁজার জন্য। আজকেও মধুকে একা রেখে যেতে কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। অনেক কষ্টে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িয়ে পাঠিয়েছে মধু। কিন্তু এখন আফসোস হচ্ছে, এখানে আর এক মুহূর্তও থাকতে মন চাইছে না। কিন্তু উপায় নেই, সরকারি নির্দেশ মানতে হবে। যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে বাড়ি ততদিন সরকারি দখলে থাকবে। মেয়েদের স্থানান্তরও নিষিদ্ধ, অথচ তাদের নিরাপত্তার জন্যেও জোরালো কোন ব্যবস্থা করা হয়নি। ভাবখানা এমন যে পতিতাদের সম্মান থাকলেই কি বা না থাকলেই কি সবকিছুতেই গাছাড়া ভাব। তবে আশরাফি আসার পর থেকে আদাজল খেয়ে লেগেছে। আশা করার যায় এবার খুব শীঘ্রই মামলার নিষ্পত্তি হবে। আরমানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আদালতে পেশ করা হয়েছে। মেয়েরা সবাই বাদী হয়ে সাক্ষী দিয়েছে। অতএব তার কারাদণ্ড ঠেকানো অসম্ভব যদি না পালিয়ে বাঁচার সুযোগ থাকে। ঘড়িতে রাত 3টা, মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়তেই চোখ খুলে গেল মধুর। মুখ বেঁধে রাখা মানুষটার দেহবয়ব দেখে বুঝতে বাকি রইল শয়তানটাকে। ভয় আতঙ্কে শিউরে উঠল মধু। চিৎকার দেওয়ার আগেই তার মুখ চেপে ধরল আরমান। ফতাফত কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলল। তারপর হাত বাঁধল। পাজাকোলা করে তুলে নিল তাকে। খাট থেকে নামার আগে পা দিয়ে সুলেখার হাতে সজোরে চিমটি কাটল মধু। ঘুমের ঘোরে ধরফরিয়ে উঠে বসল সুলেখা। অন্ধকারে মধুর গোঙানি শুনে লাফ দিয়ে খাট থেকে নেমে গেল। জানালা দিয়ে মধুকে বের করে নিয়ে যাচ্ছে আরমান। খাট থেকে নেমে ক্ষিপ্রগতিতে তার পা চেপে ধরল সুলেখা। বাধা পেয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে পা ঝাড়া দিল আরমান। ছিটকে পড়ে গেল সুলেখা। কিন্তু পুনরায় চেপে ধরল। শক্তিতে আরমানের সঙ্গে না পেরে তার ডানহাতের কবজিতে সজোরে কামড় বসিয়ে দিল সুলেখা। কামড়ে রক্ত বের করে ফেলল। কামড়ের চোটে চোখে মুখে তারা দেখল আরমান। সবেগে মধুকে নিচে ফেলে দিয়ে সুলখার চুলের মুঠি চেপে ধরল। জঘন্য ধরনের গালি দিল তাকে উদ্দেশ্য করে। তারপর ঠাস করে চড় মারল তার গালে। সঙ্গে সঙ্গেই ঠোঁট কেটে গলগলিয়ে রক্ত পড়া শুরু করল। চড় খেয়ে বেহুশ হয়ে গেল সুলেখা। ফের নোংরা জঘন্য গালি দিয়ে ঘুমন্ত মেয়েটার ওপর চড়াও হওয়ার প্রস্তুতি নিল আরমান। বজ্জাত মেয়েটা কামড়ে হাতের মাংস তুলে নিয়েছে, আজকে ওকে মেরাই ফেলবে আরমান। ধস্তাধস্তিতে হাতের বাঁধন শিথিল হয়ে গেল মধুর। হাত খুলে কোনোরকম কালবিলম্ব না রাগে ক্ষোভে চৌকির নিচ থেকে বটিটা বের করে নিয়ে এসে তারপরই দিশেহারা হয়ে কোপানো শুরু করল আরমানকে। চেপে রাখা ক্রোধ ক্ষোভ ঝেড়ে ফেলল। 10 মিনিট পর যখন হুঁশে ফিরল, আরমানের রক্তাক্ত ঝাঁঝরা দেহ মেঝেতে পড়ে আছে। হাত থেকে বটি পড়ে মধুর। অত্যাধিক মানসিক চাপে জ্ঞান হারালো সে। সকালবেলা খবর পেয়ে ছুটে এসেছে আশরাফি। নিচতলায় মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদছে সুলেখা। মধুর হাতে হাত করা।
বোবা দৃষ্টিতে সম্মুখপানে চেয়ে আছে সে। আরমানের ডেডাবডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আসার পূর্বমুহূর্ত পর্যন্ত পাটা টলছিল আশরাফির। বারবার মনে হচ্ছিল সব মিথ্যে মিথ্যে মিথ্যে, মধুর কিচ্ছু হয়নি। কিন্তু ভেতরে ঢুকতেই সব ওলটপালট হয়ে গেল। হাঁটুতে ভর দিয়ে মধুর পায়ের কাছে বসে পড়ল সে। অশ্রুসজল চোখে মূর্তির মতন চেয়ে থেকে বলল, কেন তুমি আমার কথাটা একবারও ভাবলে না মেহের? কেন? কোন অপরাধে আমাকে তুমি এত বড় শাস্তি দিলে? আমি যে শুধুমাত্র তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছিলাম, তুমি কেন আমাকে এভাবে শেষ করে দিলে? ওই শয়তানটার সাথে সাথে তো তুমি আমাকেও খুন করে দিয়ে গেলে মেহের। অত্যাধিক শোকে পাথর হয়ে রইল মধু। আরমানের মতো নরকের কীটকে খুন করার জন্য কোন কষ্ট হচ্ছে না তার। এরা সমাজের জন্য হুমকি, যত তাড়াতাড়ি এদের নির্মূল করা যায় ততই মঙ্গল। কিন্তু আশরাফি, সে কি নিয়ে বাঁচবে? তার তো মধু ছাড়া আর কেউ নেই। টুপটুপ করে চোখের পানি গড়িয়ে পড়ল মধুর। কোন রকম জবাব দিতে পারল না সে। মহিলা একজন পুলিশ এসে নিয়ে গেল তাকে। বোবাশূন্য দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল আশরাফি। আশরাফির কাছ থেকে বিদায় নিতে এসেছে নীলা। আগামী শুক্রবার তার ফ্লাইট। উচ্চতর পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছে সে। সেখানকার একজন বাঙালি প্রফেসরের সাথেই বিয়ের কথাবার্তা চলছে তার। যাওয়ার আগে আশরাফির সাথে দেখা করতে এসেছে। আশরাফিকে বিদায় জানাতেই তার মাথায় হাত রেখে আশীর্বাদ করল। আশরাফি, ভালো থেকো নীলা, খুব ভালো থেকো। নীলা মলিন হাসল। মধু জেলে যাবার পর বিগত 4 বছর যাবৎ আশরাফির জন্য অপেক্ষা করে এসেছে সে। কিন্তু মানুষটার মায়া হলো না। মধুকে না পেয়ে মধুর স্বপ্নের সমিতিকে আপন করে নিল মানুষটা। অথচ চাইলেই সে জলজ্যান্ত নীলাকে আপন করে নিতে পারত। কিন্তু নীলার দিকে দৃষ্টি দেওয়ার অবকাশ কোথায় তার? সে তো ব্যস্ত মধুবালা ফাউন্ডেশন নিয়ে। সেখানকার মেয়েদের যাবতীয় ভালোমন্দ দেখাশোনা করাটাই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য। মধুবালা নামটা এখন আর দুঃখ দেয় না আশরাফিকে। সমিতি সব মেয়েগুলোর কাছে মধুবালা একটা শ্রদ্ধার নাম। মধুবালা যে নিজে ডুবে এখানকার সমিতির সব মেয়েগুলোকে বাঁচিয়ে দিয়ে গেছে। অথচ সে চাইলেই পারত আশরাফির সাথে একা চলে যেতে, কিন্তু যায়নি। সবার আগে এখানকার মেয়েদের কথা ভেবেছে। মায়ের মতনই তাদের বুকের আগলে রেখেছে। তাই এখনো আগের মতনই মধুমার নামটা শুনলে শ্রদ্ধায় মধুবালা ফাউন্ডেশনের সবকটা চোখ অবনত হয়ে যায়, কষ্টে চোখ ভিজে যায় তাদের। মধুর প্রতি তাদের এমন অকৃত্রিম ভালোবাসা দেখলে নিজের দুঃখের কথা ভুলে যায় আশরাফি। ভালোবাসার অন্যরকম মানে খুঁজে পায় সে। নীলা দীর্ঘশ্বাস ছেড়ে বিষণ্ণ গলায় বলল, পৃথিবীটা সত্যিই বড় অদ্ভুত স্যার। সবাই ভালো থাকতে বলে, কিন্তু ভালো রাখার দায়িত্ব কেউ নিতে চায় না। নিজের ঘাড়ে কেউ বোঝা চাপাতে চায় না। আশরাফি জবাব দিল না। বিষণ্ণ দৃষ্টিতে নীলার মুখের দিকে চেয়ে রইল। নীলা ফের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাই হোক, আমি আসি। আপনি নিজের খেয়াল রাখবেন। কথা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। বেরিয়ে গেল। যাওয়ার সময় ছলছল চোখে শেষবারের মতন আরেকবার পেছনে ফিরে চাইল আশরাফির দিকে। আশরাফি দেখেও না দেখার ভান করে রইল। বিদায় বেলায় মেয়েটার মায়া বাড়াতে চাইল না। মেয়েটা কাঁদছে মনে মনে, হয়তো ঘৃণা করছে আশরাফিকে। কিন্তু তবুও আশরাফি চায় নীলা ভালো থাকুক, খুব ভালো থাকুক। আশরাফিকে না পাওয়ার যন্ত্রণা যেন খুব তাড়াতাড়ি ভুলে যাক। আশরাফি নিজের মতো করে ভালো থাকতে শিখে গেছে। মধুবালা ফাউন্ডেশনের পাশাপাশি মধুকে ফিরে পাওয়ার প্রত্যাশাই তার ভালো থাকার মূল মন্ত্র। তার বিশ্বাস একদিন মধু ঠিক ফিরবে। ফিরতেই হবে মধুকে। সেদিন আর আশরাফির কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে না সে। চোখ বন্ধ করে মনে মনে আরও একবার সেই দিনটার প্রত্যাশা করে দীর্ঘশ্বাস ফেলল আশরাফি। সমাপ্ত।